আচ্ছা, আজকে আমাদের আছে হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এই চ্যাপ্টারটা আছে, অর্থাৎ তোমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা আসলে বরাবরই সহজই, একটু সহজই আছে, কিন্তু এর কিছু কিছু ম্যাথ আছে, একটু কঠিন টাইপের হয়, একটু ঘুরায় ঘুরায় দেয়। তো আমরা সেগুলো আর কি দেখবো যে কিভাবে আমাদের অ্যান্সার করতে হবে। আগে আমাদের পুরা কনসেপশনটা ক্লিয়ার রাখতে হবে যে গ্যাস জিনিসটা আসলে কি, বা আদর্শ গ্যাস আমরা কাদেরকে বলতেছি। ঠিক আছে, সো যখন তুমি আদর্শ গ্যাসের কথা বলতেছো, আমরা যে দেখো, আমরা কিন্তু রিয়েল লাইফে, বাস্তব জীবনে আমরা দুইটা কথা অহরহ উচ্চারণ করি। সেটা হচ্ছে একটা গ্যাস আর একটা হচ্ছে বায়ু বা হচ্ছে এয়ার। সো বায়ু আর গ্যাস কিন্তু দুইটা আলাদা জিনিস। ক্লিয়ার? সো এখানে আমরা যদি বায়ুর কথা বলি, বায়ুতে কিন্তু তোমার আছে অক্সিজেন, নাইট্রোজেন, এটা সেটা অনেক কিছু আছে। তো বায়ু আর গ্যাস দুইটা কিন্তু আলাদা। আবার হচ্ছে আমি যদি পানির বাষ্পের কথা বলি, বাষ্প আর গ্যাস দুইটা হচ্ছে আলাদা। তোমরা দেখবা যে এই অধ্যায়ের শেষের দিকে বাষ্প এবং গ্যাসের ডিফারেন্সটা খুব সুন্দর আসলে কারা। ঠিক আছে, সো গ্যাসের অণুগুলো হতে হবে খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র হতে হবে। ফার্স্ট থিং ফার্স্ট, প্রথম কথা হচ্ছে গ্যাসের অণুগুলো খুবই ক্ষুদ্র হতে হবে। এক নাম্বার কথা হচ্ছে গ্যাসের অণুগুলো হচ্ছে খুবই ক্ষুদ্র, এবং এগুলো আছে গোলক সদৃশ, খুবই ক্ষুদ্র, এবং এগুলো গোলক সদৃশ। গোলক সদৃশ মানে সবগুলা অণুকে মোটামুটি গোলক আকারের চিন্তা করা যায়, গোলক সদৃশ। এগুলো হচ্ছে স্বীকার্য। যখন তুমি গ্যাসের কথা বলবা তখন এই কথাগুলো অবশ্যই চলে আসতে হবে। ঠিক আছে, এবং এই যে গ্যাসের অণুগুলোর মধ্যে আলটিমেটলি তেমন কোনো আকর্ষণ শক্তি নাই বললেই চলে। মানে আমি যদি বলি যে আকর্ষণ বল কিরকম, এদের আন্তঃআণবিক আকর্ষণ, তুমি বলবা যে আকর্ষণ প্রায় টেন্স টু জিরো, এদের মধ্যে আর কি আন্তঃআণবিক আকর্ষণ নাই। ঠিক আছে, এই কয়েকটা কথা আমাদের আর কি মিলাই নিতে হবে। বায়ুর অণুগুলার ক্ষেত্রে এইটা কিন্তু চলে না। বায়ুর অণুগুলার ক্ষেত্রে দেখা যায় যে এদের পরস্পরের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, সো গ্যাসের অণুগুলার ক্ষেত্রে এই আকর্ষণ থাকবে না, তারা প্রচন্ড বেগে ছোটাছুটি করবে। ঠিক আছে, তার মানে এদের সমস্ত শক্তি হতে হবে গতি শক্তি। আমরা কি জানি বলতো, যান্ত্রিক শক্তি দুই প্রকার। ঠিক আছে, শক্তি টোটালি এদের ক্ষেত্রে গতি শক্তি, কোনো বিভব শক্তি নাই বা হচ্ছে আন্তঃআণবিক শক্তি নাই, এদের সমস্ত শক্তি হচ্ছে গতি শক্তি। মানে এটা কি মিন করতেছে, তারা আসলে দৌড়ের উপর, অলওয়েজ দৌড়ের উপর থাকতে হবে। ঠিক আছে, এদেরকে অলওয়েজ দৌড়ের উপর রাখতে হবে, অর্থাৎ এরা অলওয়েজ মুভিং, এরা অলওয়েজ মুভিং। এখানে তোমরা একটা সিমুলেশন দেখতে পাচ্ছ। আইডিয়াল গ্যাস যখন আমি বলবো, তখন এই যে এই জিনিসগুলো করতে হবে। সেটা হচ্ছে, মনে করো যে আমাদের এরকম একটা টিউবের মধ্যে বা হচ্ছে একটা সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস পার্টিকেল রাখছি। এরা অলওয়েজ মুভ করতে থাকবে, এবং এখানে প্রত্যেকটা পার্টিকেল দেখো, এগুলো হচ্ছে গোলক সদৃশ, এবং এদের মধ্যে র্যান্ডমলি সংঘর্ষ ঘটবে। এদের এই সংঘর্ষটাই আসলে চাপ হিসেবে আমাদের কাছে আবির্ভূত হবে। তাহলে বলো তো, এখান থেকে চাপ বলতে আমরা কি বুঝি? চাপ বলতে বুঝাবে, আমি যদি বলি যে গ্যাসের চাপ কত, কিভাবে তুমি এটা দেখবা? তুমি দেখবা যে তারা দেয়ালে কি পরিমাণ কলিশন করে, দেয়ালে কি পরিমাণ তারা আঘাত করে, তার পরিমাণটাকেই আমরা বলবো, তার হিসাবটাকেই আমরা বলবো চাপের হিসাব। অর্থাৎ চাপ আসলে নির্ভর করে দেয়ালে তারা কি পরিমাণে পুশ করতেছে। এটাই তো আমরা দেখা যায় যে কোনো একটা, মনে করো যে সে সিলিন্ডার, আমরা মনে করো ওখানে গ্যাস ভরাতে চাচ্ছি, তো দেখবা যে যখন তুমি সিলিন্ডারের পিস্টন একটু নিচের দিকে নিয়ে আসতে চাইবা, তখন তুমি তার বিপরীত দিকে প্রচন্ড বেগ পাবা, মানে প্রচন্ড তুমি চাপ পাবা। যেমন আমি যদি এই যে হাতলটা দিয়ে এটাকে একটু সংকুচিত করার ট্রাই করি, তারপর দেখবা যে চাপ কিন্তু বেড়ে যাবে। এখন রিডিংটা কত, 8 অ্যাটমে আছে, তুমি দেখবা যে একটু পর চাপ বেড়ে গেছে। এর মানেটা কি, তারা এখন স্পেস কম পাচ্ছে, স্পেস কম পেলে তাদের সংঘর্ষ বেড়ে যাবে। আচ্ছা বলো তো, এই কথাটা আমি বলতে পারি কিনা, এই কথাটা বলাটা সেফ কিনা, যে তাদের স্পেস যদি কমে যায়, স্পেস মনে করে যে ড্রপ করলো, স্পেস কমে গেল, তাহলে বলো তো সংঘর্ষ বেড়ে যাবে না? সংঘর্ষ কি হবে বলো তো দেখি? বেড়ে যাবে, রাইট? সংঘর্ষ বেড়ে যাবে। আচ্ছা, সংঘর্ষ যদি বেড়ে যায়, তার মানে দেয়ালে আঘাতের পরিমাণ বেড়ে যাবে, দেয়ালে আঘাতের পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা, আঘাত যদি বেড়ে যায়, তার মানে আমরা তো একটু আগে বললাম যে গ্যাসের ক্ষেত্রে এই আঘাতের পরিমাণ গুলাই আসলে চাপের হিসাব। তার মানে চাপ বেড়ে যাবে, এবং ওইটাই দেখো আমাদের চাপ এই যে বেড়ে গেছে, এই যে আমাদের চাপ বেড়ে গেছে। ঠিক আছে কিনা?
ঠিক আছে। সো এই গ্যাসের ব্যাপারগুলো তোমরা বুঝতে পারলা কিনা, যে আমাদের গ্যাস আর বায়ু হচ্ছে টোটালি আলাদা জিনিস। গ্যাস যখন আমরা বলবো তখন এটা হতে হবে গোলক সদৃশ, এর চাপ আসলে দেয়ালে কি পরিমাণ তারা আঘাত করতেছে তার উপর নির্ভর করতেছে। সো স্পেস বাড়াইলে ও দেখা যাবে যে সংঘর্ষ রেট কমে গেছে, সংঘর্ষর পরিমাণ দেখা যাবে যে কমে গেছে, যার ফলে চাপের পরিমাণও কমে গেছে। এই হচ্ছে তোমার আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস। আমরা দেখবো বাস্তবে আসলে আদর্শ গ্যাস নাই, আদর্শ গ্যাসের এই কন্ডিশন গুলা ফুলফিল করা যায় না। এই যে সেই কন্ডিশন গুলা হচ্ছে এইটা, এইটা হচ্ছে সেই কন্ডিশন। ঠিক আছে। সো এখানে সেই কন্ডিশন গুলো দেখতে পারতেছো। এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। দেখো তোমরা কিন্তু প্রথম দিকে এই চ্যাপ্টার গুলা পড়তে যাচ্ছ, সো তোমাদের মাথা যথাসম্ভব ক্লিয়ার রাখতে হবে এবং আগে কনসেপ্ট গুলা ভালো করে ক্লিয়ার করতে হবে, জিনিসগুলো আগে বুঝতে হবে, ফিল করতে হবে। তারপর দেখবা যে তুমি যখন প্রবলেম সলভ করবা এগুলোই তোমার পরবর্তী প্রবলেম সলভিং এর স্কিল বাড়াবে। সো ঘটনা দেখো, আমাদের কিন্তু বুঝতে হবে যে স্বীকার্য জিনিসটা কি। এখানে আমি বলতেছি গ্যাসের অণুগুলোর মৌলিক স্বীকার্য। স্বীকার্য মানে যেটা আমি স্বীকার করে নিচ্ছি, যেটা আমি স্বীকার করে নিচ্ছি। আগেই আমি যদি গ্যাস পড়তে যাই আমাকে এইটা আগে মেনে নিতেই হবে। এদেরকে বলা হয় পস্তুলেট, যেগুলো আমরা আগে থেকে স্বীকার করে নেই। সো এখানে স্বীকার করে নিতে হবে যে আদর্শ যখন গ্যাস বলবা, আদর্শ যখন গ্যাস বলবা তখন এই গ্যাস অণুগুলা হচ্ছে পরস্পর এই যে সদৃশ, আর অন্য গ্যাসের অণুগুলা অন্যরকম, মানে একই গ্যাসের যদি বলো তারা সবাই সেম সেম। কিন্তু মনে করো যে তোমার কাছে আছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, তোমার নাইট্রোজেনের যতগুলা নাইট্রোজেন মানে হচ্ছে ইয়া আছে, অণু আছে, যতগুলা নাইট্রোজেন অণু আছে সবগুলো হবে সেম। কিন্তু কার্বনের আবার যেগুলা, ওগুলো হচ্ছে কার্বনের যতগুলো আছে সবগুলো সেম। কিন্তু কার্বন আর নাইট্রোজেনের একটা অণুকে যদি তুমি পাশাপাশি রাখো, তারা কিন্তু হবে কি বিসদৃশ, তারা সেম হবে না। ঠিক আছে। এবং গ্যাসের অণুগুলোর মধ্যে এদের আকারটা বললাম না এতই ক্ষুদ্র যে ওদের দূরত্বের তুলনায় নগণ্য, ওদের দূরত্বের তুলনায় নগণ্য। বুঝতে পারছো কি, ওদের দূরত্বের তুলনায় হচ্ছে কি নগণ্য, অনেক ক্ষুদ্র। তারপর গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, এটা আমি প্রথম দিকে বলে দিছি। এগুলো হচ্ছে আগে স্বীকার করে নিতেই হবে। এবং সম্পূর্ণ শক্তি হচ্ছে গতিশক্তি। সো এগুলা দেয়া আছে, তোমরা অবশ্যই এটা দেখে নিবা। এইটা দেখলে হবে কি তুমি বুঝতে পারবা যে আসলে গ্যাস বলতে আমরা কি বুঝি, আদর্শ গ্যাস বলতে কি বুঝি। আলটিমেটলি এ পর্যন্ত এমন কোনো কিছু পাওয়া যায় নাই যেটা আসলে এই সকল শর্ত আসলে মেনটেন করে। মানে স্বাভাবিক অবস্থায় এরকম কোনো তোমার হচ্ছে আহ গ্যাসীয় উপাদান পাওয়া যায় নাই যারা আদর্শ গ্যাসের শিকার যেগুলো মেনটেন করে। কিন্তু আমরা তারপর এগুলো নিয়ে পড়ি। যেমন ওই যে একটা দেখবা সরল দোলক নামে একটা কিন্তু কথা আছে, সরল দোলক। সরল দোলকের অস্তিত্ব কি দুনিয়ায় আছে? আমার বলো তো, সরল দোলকের অস্তিত্ব কি আছে? অস্তিত্ব কিন্তু নাই। কিন্তু তারপর কেন আমরা পড়ি? কারণ সেটা আমাদের সাহায্য করে বাস্তবের দোলকগুলা বুঝতে। ঠিক আছে, ঠিক এইরকম এখানেও আমাদের আদর্শ গ্যাস পড়তে হবে। ঠিক আছে। সো এই আদর্শ গ্যাসের জন্য উনি খুব সুন্দর একটা সূত্র দিচ্ছেন। উনি প্রথমে অবজার্ভ করলেন। কি অবজার্ভ করলেন চলো একটু দেখি। আমি কিন্তু আজকে তোমাদের টোটালি ফিলটা দিব যে আসলে জিনিসগুলা কিভাবে ঘটে। সো ভালো করে সেটা আর কি অ্যাকোয়ার করার ট্রাই করো। ক্লিয়ার? সো সো এখানে দেখো আমরা এই আগে অবজার্ভ করব, কিছু একটা জিনিস অবজার্ভ করব। বয়েল আসলে ওই সূত্র লেখার আগে কি দেখছিল, উনি আসলে কি দেখতে পাইছিল। তুমি এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে তোমার ওই টেম্পারেচার হচ্ছে 300 কেলভিনে আছে। আমরা এবার কি করলাম, টেম্পারেচার ফিক্স রাখলাম, টেম্পারেচার ফিক্স রাখলাম। ঠিক আছে। কিন্তু এবার যেটা করব সেটা হচ্ছে আয়তন বাড়া কমা করব, মানে আয়তন বাড়াবো বা কমাবো। ঠিক আছে। প্রথমে চলো একবার অবজার্ভ করি। মনে করো যে আমরা কিন্তু একটা ল্যাবে আছি। ঠিক আছে, গভর্নমেন্ট আমাদের জন্য মনে করো যে একটা সুবিধা দিয়ে দিচ্ছে, আমরা খুব সুন্দর রিসার্চ করতেছি। ঠিক আছে, আমাদেরকে ল্যাব দিয়ে দিছে একটা, সেই ল্যাবে মনে করো যে মানে এক্সপেরিমেন্টটা করতেছি। সেই এক্সপেরিমেন্টে প্রথমে মনে করো যে এখন যে ইয়েটা আছে, ভলিউমটা আছে, এখন যে আয়তনটুকু আছে, এই যে আয়তনটুকু তোমরা দেখতে পাচ্ছ যেটা, ওয়েট, হ্যাঁ এই যে আয়তন, এই যে আমাদের সিলিন্ডারের যে আয়তন, এই আয়তনটা আমরা বললাম ভি 1। ঠিক আছে। আমাদের টেম্পারেচার কিন্তু আমরা এই 300 কেলভিনে লক করে রাখবো। আমরা এবার দেখবো যে ওই যে তোমার হচ্ছে টেম্পারেচার ওইখানে রাখলে কি ঘটে আর কি। টেম্পারেচার ওইটা ফিক্স থাকবে। সো ভি 1 একটা আছে। এবং তুমি পি 1 কত পাচ্ছ বলো তো দেখি। পি 1 কিন্তু পাচ্ছ প্রায় তোমার 11.5 বা 12, অনেক সময় হয়ে যাচ্ছে দেখো 11 12 এর মধ্যেই থাকতেছে। আচ্ছা ধরি আর কি এটা হচ্ছে 11 পয়েন্ট মনে করো যে 9 অ্যাটম।
এভারেজ একটা নিলাম, ঠিক আছে। এবার এক কাজ করি, টেম্পারেচার আমি ঠিকঠাক রাখবো, কিন্তু হচ্ছে আমি কি করব জানো, তোমার ভলিউমটা বাড়াই দিব, অর্থাৎ তোমার ভি বাড়াবো, এই যে বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, দ্বিগুণ করব, এবার আয়তন দ্বিগুণ করব, 9 10 10 আসলেই লক। ওকে, 10 মনে করো যে এটাই আর কি, 10 9.9, তো সো এটা 10, এই যে 10 আসছে। সো এবার আমারে বলো তো দেখি এখানে প্রেসার ড্রপ হয়েছে কিনা। তার মানে আমি বলতে পারি ভি টু অবশ্যই গ্রেটার দেন কি হয়েছে, ভি ওয়ান। কিন্তু দেখো এবার পি টু কত আসছে, পি টু তোমার অ্যারাউন্ড আসছে 5.8 এর মতো, এত এটিএম, এত অ্যাটম, ঠিক কিনা। তাহলে এবার এবার বলতো এই সিদ্ধান্তটা নেওয়া যাচ্ছে কিনা যে আমি যদি ভি বাড়াই, অর্থাৎ আমি যদি আয়তন বাড়াই, তাহলে প্রেসার কি করে, আমাকে একটু বলে দাও তো এই দুইটা তথ্য থেকে। এখানে কি হয়েছে, আমি ভলিউম বাড়াইছি, তাহলে প্রেসার কি হয়েছে, এখানে তো আমরা অবজার্ভ করলাম, রাইট। ঠিক আছে, এই যে তোমরা অ্যান্সার দিচ্ছ, তোমাদের প্রচুর দ্রুত গতিতে আসলে লেখাগুলা যাচ্ছে, এই কারণে আমি পড়তে পারতেছি না, কিন্তু পার্টিসিপেশন অবশ্যই করবা। সো প্রেসার ডাউন করতেছে, রাইট, প্রেসার কমতেছে। তো আমরা বলতে পারি এই যে প্রেসার কমছে, এটা কখন, যদি তুমি টিকে কিন্তু ফিক্স রাখতেছো, টিকে ফিক্স না করলে কিন্তু এটা হবে না, ঠিক আছে, অন্য কোনো রিলেশন চলে আসবে, ঠিক কিন্তু ফিক্স, ঠিক কিনা। এই অবজারভেশনটাই আমাদের মহামতি তোমার হচ্ছে বয়েল এই অবজারভেশনটাই করছিল, ঠিক আছে। সো ওনার অবজারভেশনে তাহলে কি দেখা যায়, যে যদি আমি ভি বাড়াই তাহলে পি কমে, যদি আবার ভি কমাই তাহলে বুঝাই যাচ্ছে পি বাড়বে। তার মানে এবার এই দুইটা এই ধরনের সম্পর্কের নাম কি বলতো দেখি, ব্যস্তানুপাতিক সম্পর্ক কিনা, আমাকে বলো তো ব্যস্তানুপাতিক কিনা। আর সমানুপাতিক তো আমরা চিনি, সম অনুপাতিক, আর এটা ব্যস্ত অনুপাতিক। তাহলে যদি ব্যস্তানুপাতিক হয়, তাহলে আমি এইটা বলতে পারি কিনা যে পি ইজ প্রপোর্শনাল টু 1/v, বলো তো এইটা বলা যায় কিনা, পি ইজ প্রপোর্শনাল টু 1/v। এই হচ্ছে বয়েল এই কথাটা বলছে। সো এখানে কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে, এটা তো হচ্ছে রিলেশন, এটাকে আমরা কি বলি, রিলেশন। এটা সায়েন্স পড়তে গেলে হরহামেশা এগুলো আমরা পড়ি, কিন্তু এটা বুঝি না, এটা হচ্ছে রিলেশন বা সম্পর্ক, এটা কিন্তু ইকুয়েশন না, ইকুয়েশন আর রিলেশন আলাদা জিনিস। সো ইকুয়েশন কেমনে আসবে, যদি আমি এদেরকে ইকুয়েট করার ট্রাই করি, আর ইকুয়েট করার জন্য তো আমাদের কি আছে, সমানুপাতিক ধ্রুবক, ঠিক কিনা বলো তো। সো এটা এবার হয়ে গেছে ইকুয়েশন, এগুলাও যাই না নাও, এগুলাও যাই না নাও, যে ইকুয়েশন কোনটা রিলেশন কোনটা। সো এইটাই হচ্ছে আমাদের বয়েলের ল। তার মানেটা কি দাঁড়াচ্ছে বলো তো দেখি, যে পি আর ভি এই দুইটার গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, দেখো তো এইটা দাঁড়াচ্ছে কিনা, যে এদের গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে, এদের গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে, আমি মনে করো যে একটা গ্রাফ দেই তোমাদের, একটা গ্রাফ দেখে বুঝাই দিই জিনিসটা আসলে কি ঘটে। মনে করো যে এই গ্রাফ বরাবর, এই গ্রাফ বরাবর বা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তুমি চাপ দিলা, আর ভি বরাবর তুমি মানে হচ্ছে ওয়াই বরাবর, সরি এক্স বরাবর তুমি চাপ রাখলা, আর ওয়াই বরাবর তুমি হচ্ছে আয়তন রাখলা, তুমি তাহলে কি রকম একটা গ্রাফ দেখতে পাবা। তুমি দেখবা যে যত আমি চাপ কমা মানে ভি কমাচ্ছি, তত দেখা যাবে যে চাপ বাড়তেছে, যত আমি ভি কমাচ্ছি তত দেখা যাবে যে চাপ কি হবে বলতো, এরকম করে বাড়তেছে। তার মানে এরকম বক্ররেখা পাওয়া যাবে কিনা, এই যে এরকম বক্ররেখা পাওয়া যাবে, ঠিক আছে। এবার দেখো এটা তো এক নাম্বার গ্রাফ, এবার যদি অন্য একটা সাপেক্ষে গ্রাফ করি, যেমন হচ্ছে আমি মনে করি যে এবার পি এর সাথে পি মনে করো যে আস্তে আস্তে বাড়াবো, কিন্তু পি ভি মানে পি আর ভি এর গুণফল, এই পি আর ভি এর গুণফল কখনো কি চেঞ্জ হবে, এখানে আমরা তো ওইটাই দেখতে পাচ্ছি, যে ঘটনা হচ্ছে যদি তুমি পি বাড়াও তাহলে ভি কমে, গুণফল সেম রাখে, ভি কমাইলে পি বাড়ে, গুণফল সেম রাখে। তার মানে আমরা তো এটা বলতে পারি যে তুমি পি বাড়াও আর কমাও যাহাই করো না কেন, তোমার পিভি কখনো চেঞ্জ হবে না। বলো তো এটা স্ট্রেট লাইন কিনা, লেখা যায় কিনা। দেখো তুমি যেখানেই যাও না কেন, পি আস্তে আস্তে এইদিকে তুমি পি বাড়াচ্ছ, কিন্তু দেখো তো পিভি কি বাড়তেছে, এটা তো পিভি, পিভি কি বাড়তেছে, পিভি দেখো কনস্ট্যান্টই থাকতেছে, ঠিক কিনা, পিভি অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে। সো এই যে গ্রাফ আমাদের দেখতে হবে, দেখে বুঝতে হবে যে কে ভার্সেস কোনটা লিখতেছি। সো এই হচ্ছে গ্রাফে আর কি এটা দেখাইলাম, কিন্তু অবজারভেশনও দেখলাম, সূত্রটা কেমনে কাজ করে দেখলাম, এবং গ্রাফে ভ্যালুগুলা পুট করলে কিভাবে আমরা এটার গ্রাফটা পাইতে পারি সেটাও দেখা যাচ্ছে, ঠিক কিনা। ওকে, সো এইটা গেল আমাদের কি, এইটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। এবার চার্লসের সূত্রে আসা যাক। চার্লসের সূত্র কি আসলে, চার্লসের সূত্রটা খুব সুন্দর করে আগে বুঝতে হবে চার্লসের সূত্রটা কি। চার্লস বলছে, মনে করো যে 0 ডিগ্রি সেলসিয়াসে তুমি একবার আয়তন পাইলা। আচ্ছা আমি তোমাদের একটা জিনিস আগে বলে দেই,
আমি এইটা প্রথম স্লাইডে লিখে দিই, প্রথম স্লাইডে লিখে দিই। কি জিনিস জানো? সেটা হচ্ছে একটা গ্যাসীয় সিস্টেমের, একটা গ্যাসীয় সিস্টেমের, গ্যাসীয় সিস্টেমের তিনটা স্থানাঙ্ক থাকে। গ্যাসীয় সিস্টেম তিনটা স্থানাঙ্ক বলতে কি? স্থানাঙ্ক বলতে যে জিনিসগুলা দ্বারা ওই সিস্টেমের যাবতীয় কিছু বোঝা যায়, সেই তিনটা সিস্টেমের মধ্যে একটা হচ্ছে পি, একটা হচ্ছে ভি, আর একটা হচ্ছে টেম্পারেচার। ওকে, সো এই হচ্ছে গ্যাসীয় সিস্টেমের তিনটা স্থানাঙ্ক, যেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে বুঝতে পারি সবকিছু, তার অবস্থাটা। সো পিভিটি হচ্ছে সেই স্থানাঙ্ক। টি মানে টেম্পারেচার, এটা অনেক সময় আমরা এটা কেলভিন এককে হচ্ছে টি লিখি, মানে হচ্ছে এসআই এককে টি লিখি। আর যদি আমি বলি যে আগের সেলসিয়াস এককে কত, সেলসিয়াসে, সেলসিয়াসে হচ্ছে এটা হচ্ছে থিটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। মোদ্দা কথা বুঝতে পারতেছো? মোদ্দা কথা হচ্ছে চাপ, আয়তন, আর ওর টেম্পারেচার কত। অর্থাৎ আমি যদি বলি যে কোনো একটা গ্যাসীয় সিস্টেম আছে, তাহলে তোমার অবশ্যই কোশ্চিন করা উচিত এর অবস্থা যদি জানতে চাও, তাহলে অবশ্যই কোশ্চিন করা উচিত এর চাপ কত, এর আয়তন কত, এর টেম্পারেচার কত। এই যে তিনটা সিস্টেম। ওকে, সো আমরা প্রথমে দেখো বয়েলের সূত্রে কাকে স্থির রাখছি? কে বলো তো স্থির এখানে? টেম্পারেচার যে ইয়েটা আছে স্থানাঙ্ক, ওইটা কিন্তু স্থির রাখছি, স্থির রেখে কিন্তু অবজার্ভ করছি। এবার চার্লসের সূত্রে কি করব জানো? চার্লসের সূত্রে যেটা করব সেটা হচ্ছে তোমার চাপ স্থির রাখবো, চাপ স্থির, চাপ স্থির থাকবে, এটা দিয়ে আমরা হিসাব করব। সো ধরা যাক 0 ডিগ্রি সেলসিয়াসে তোমার ওই গ্যাসীয় সিস্টেমের আয়তন ধরলাম ভি নট, ঠিক আছে? আয়তন ধরলাম ভি নট। এবার তুমি টেম্পারেচার বাড়াইলা, টেম্পারেচার বাড়ায় থিটাতে নিয়ে গেলা, থিটাতে নিলাম, থিটাতে নেয়া হলো, নেয়া হলো। তাহলে চার্লস বলতেছে কি জানো? বলতেছে ওই থিটা ডিগ্রিতে যে তুমি ভলিউমটা পাবা, যে আয়তনটা পাবা, এটা কেমনে পাবা? থিটা ডিগ্রি সেলসিয়াসে তোমার ভলিউমটা কত হবে? যে ভি থিটা ইকুয়াল হবে তোমার আদিতে কত ছিল, 0 ডিগ্রিতে কত ছিল, ভি নট ছিল। আর ওই ভি নটের থিটা ডিভাইডেড বাই 273 করে বাড়বে, ভি নটের থিটা ডিভাইডেড বাই 273। তার মানে বাড়ছে কতটুক বলো তো? আমি যদি বলি যে প্রথমে ছিল দেখো ভি নট, ঠিক আছে, বাড়ছে কতটুক? এই যে এইটা, তার মানে আমাদের মানে বৃদ্ধি পাইছে না? এটুক আমাদের বৃদ্ধি পাইছে কিনা? এইটা আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে চার্লস এই কথাটাই বলতেছে, বলতেছে যে কোনো একটা টেম্পারেচারে, যে কোনো একটা টেম্পারেচারে আয়তন ওর 0 ডিগ্রিতে যে আয়তন প্লাস বাড়বে যতটুক তার যোগফল। বাড়বে কতটুক? ও বলতেছে বাড়বে হচ্ছে থিটা বাই 273 এর ভি নট, মানে ভি নটের উল্টা কথা বলছি, ভি নটের থিটা ডিভাইডেড বাই 273 অংশ, ভি নট এর থিটা বাই 273 অংশ বাড়বে। এই হচ্ছে তোমার চার্লসের সূত্র। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই দাও, এটা তোমরা বুঝতে পারছো কিনা? সিয়ানের 3.36 এটা কি কি আসছে? রাইট, আচ্ছা। ইশরাত বলছো যে বুঝি নাই, অনেকে বলছো বুঝি নাই। ঘটনাটা কি? ঘটনা খুবই সিম্পল। সেটা হচ্ছে মনে করো যে তোমার প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, আমি রিপিট করতেছি, সোয়া সোয়া বলছে যে রিপিট করো। আচ্ছা, ঠিক আছে। দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে প্রথমে মনে করো যে ছিল হচ্ছে ভি নট, যারা যারা বুঝো নাই একটু খেয়াল করো। ধরা যাক 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল ভি নট। এবার তুমি টেম্পারেচার বাড়াইলা, বাড়ায় থিটাতে নিয়ে গেলা, এগুলো কিন্তু সেলসিয়াসে কিন্তু হিসাবটা করতেছি, বাড়াইলা থিটাতে নিয়ে গেলা। এবার চার্লস বলতেছে যে তুমি কি করবা জানো? ওই থিটাতে যে আয়তনটা পাবা সেই আয়তনটা কেমন হবে? সে আয়তন হবে, সেই আয়তনটা সমান হবে আদিতে যেটা ছিল, মানে 0 ডিগ্রিতে যেটা ছিল তার সাথে কতটুক যোগ হবে? থিটা ডিভাইডেড বাই 273 গুণন আদিটার, এই যে আদিটার আর কি, ভি নটের থিটা ডিভাইডেড বাই 273, এটুকু আসলে যোগ হবে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি বাড়বে কতটুক বলতো? টেম্পারেচার বাড়াইলে বাড়বে ডেল ভি, মানে বাড়বে কতটুক? বাড়বে আসলে তোমার ভি নট এর থিটা ডিভাইডেড বাই 273, এই কথাটা যা বলছে। তা আগে ছিল কত? আগে ছিল তো হচ্ছে তোমার ভি নট। তাহলে এবার বলো তো দেখি ভি থিটা কত? আগে ছিল ভি নট, বাড়ছে হচ্ছে কতটুকু? যে ভি নট এর থিটা ডিভাইডেড বাই 273, বাস ওইটাই তো লিখছি এখানে। এবার বুঝছো কিনা? যদি বুঝে থাকো একটু আমারে জানাই দিও। ওকে, তাহলে আমরা মুভ অন করি। এই হচ্ছে চার্লসের সূত্র, ঠিক আছে? তো এইটা আমরা ওই যে সিমুলেশনে অবজার্ভ করার আগে একটু আর কি আমাদের একটু তোমার হচ্ছে এদিক সেদিক করতে হবে জিনিসটা। সো এখানে আমরা কি পাচ্ছি? তার মানে ভি থিটা ইকুয়াল পাওয়া যাচ্ছে ভি নট প্লাস ভি নট ইন্টু থিটা ডিভাইডেড বাই 273।
এই যে ইকুয়েশনটা পাইলাম এটা কিন্তু আসলে ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ থিটা ডিগ্রি সেলসিয়াসে ইকুয়েশন, কিন্তু এটা এটা কিন্তু সেলসিয়াস এককে ইকুয়েশন, সেলসিয়াসে ইকুয়েশন, বুঝা গেছে? আচ্ছা এবার দেখো এটা যদি আমি একটু মডিফাই করি তাহলে কি দাঁড়ায়? মডিফাই করলে দাঁড়াচ্ছে ভি নট যদি তুমি কমন নাও তাহলে 1 প্লাস কি লেখা যায়, থিটা ডিভাইডেড বাই 273। এটা লেখা যায় কিনা? এটা তো লেখা যায়। আচ্ছা এবার হচ্ছে এটারে সরল করে দাও, ভি নট তো আছেই, তাহলে এখানে থাকে কত, 273 প্লাস হচ্ছে থিটা, 273 প্লাস হচ্ছে থিটা ডিভাইডেড বাই 273, 273, ঠিক আছে? সো এইভাবে আমরা তাহলে লিখতে পারি। তার মানে দেখো তো আমাদের ভি থিটা কি আসছে, এখানে কিন্তু দুইটা ইকুয়েশন আমরা পাইছি, একটা হচ্ছে সেলসিয়াস এককে স্কেল মানে যে ইকুয়েশন পাইছি, আর একটা দেখো অন্য এককে পাওয়া যাবে কেমনে, এই যে এখানে দেখি ভি নট 273 প্লাস থিটা, এটাকে আমরা কি বলি বলতো, কেলভিন স্কেলে টেম্পারেচার না? কেলভিন স্কেলে টেম্পারেচার কিনা, এইটাকে আমরা বলি কেলভিন স্কেলে টেম্পারেচার। তার মানে আমাদের ইকুয়েশনটা আমি যদি আরেকটু রিঅ্যারেঞ্জ করে লিখি, ভি নট ডিভাইডেড বাই 273 থাকলো, এটা হচ্ছে টি। এটাই কিন্তু আমরা জানি যে কেলভিন স্কেলে টেম্পারেচার টি, এইটা সমান আসলে তোমার যদি ডিগ্রি সেলসিয়াসে হয় থিটা, তার সাথে 273 যোগ করতে হবে, ঠিক কিনা? এই যে এত কেলভিন আমরা জানি। সো এই হচ্ছে যে কোনো একটা, তার মানে এই ইকুয়েশনটা বলো তো দেখি কার সাথে আসলো, এইটা কিন্তু আসলো তোমার কেলভিন স্কেলের সাথে। তার মানে এটা আমরা বলবো কি, কেলভিন স্কেলে ইকুয়েশন, কেলভিন স্কেলে ইকুয়েশন, কেলভিন ফর্ম, ঠিক আছে? এবার আর কি মনে রাখলাম আর কি যে এটা হচ্ছে কেলভিন ফর্মে ইকুয়েশন। তো এখন ভালো করে খেয়াল করো যে ভি নট বাই 273 এটা কিন্তু কনস্ট্যান্ট একটা জিনিস, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট জিনিস, জাস্ট এইটা আর কি মনে রাখো যে ভি নট ভাগ 273 এটা কিন্তু কনস্ট্যান্ট। কেন? কারণ ভি নট ওটা 0 ডিগ্রি সেলসিয়াসের তোমার হচ্ছে আয়তন না, 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন তো হচ্ছে ফিক্স, ওটা 0 ডিগ্রির জন্য, 0 ডিগ্রির জন্য ওটা ফিক্স হয়ে আছে, ক্লিয়ার? আর নিচে 273 তো হচ্ছে কনস্ট্যান্ট। সো ভি নট ডিভাইডেড বাই 273 এটা কিন্তু টোটালি কি একটা কনস্ট্যান্ট জিনিস, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা এবার দেখো সূত্রের চার্লসের সূত্রে আমরা কিন্তু দুটো ইকুয়েশন পাইছি টেম্পারেচারের সাথেই, কিন্তু কারণ এর বলো তো চার্লসের সূত্রের মধ্যে কি স্থির রাখছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে চাপ স্থির রাখছি আমরা, ঠিক আছে? যার ফলে আমরা এই যে ইকুয়েশন গুলো পেয়ে গেছি। তার মধ্যে হচ্ছে দুইটা কিন্তু দুই ধরনের ইকুয়েশন পাইছি, একটা হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াসে, আর একটা হচ্ছে কেলভিন ফর্মে, দুইটা ইকুয়েশন পাইছি। সো প্রথমে মনে করো যে আমি কি করলাম, গ্রাফ একটা আঁকবো, সেটা হচ্ছে টেম্পারেচার নিব হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ থিটা ডিগ্রি সেলসিয়াসে নিব, ঠিক আছে? আর উপরের দিকে হচ্ছে কি ভলিউম বা হচ্ছে আয়তন, ক্লিয়ার? তাহলে দেখো তো আমাদের ইকুয়েশনটা কি ছিল, সেলসিয়াসের ইকুয়েশনটা কি ছিল, সেলসিয়াসে আমাদের ইকুয়েশন ছিল হচ্ছে ভি ইজ ইকুয়াল ভি নট প্লাস ভি নট ডিভাইডেড বাই 273 ইনটু হচ্ছে কি বলতো দেখি থিটা। ভালো করে খেয়াল করো এইখান থেকে তুমি এবার কেমনে বুঝবা যে আসলে আমি যদি ভি আর এই থিটাকে যদি আমি প্লট করি, ভি আর থিটাকে যদি আমি নেই, ঠিক আছে? ভি আর থিটাকে যদি আমি এখানে এক্স এবং ওয়াই বরাবর রেখে যদি আমি গ্রাফটা বানাই, তাহলে কেমন ধরনের গ্রাফ আসবে এটা কেমনে বুঝবা? এটা বোঝার কিন্তু আমি একটা টেকনিক এই যে বলে দিচ্ছি, এটা বোঝার একটা সহজ একটা তোমার হচ্ছে টেকনিক আমি বলে দিচ্ছি। সেটা কি করবা জানো? এটা হইতেছে তুমি ভি কে কোন অক্ষে রাখছো, এটাকে ওয়াই অক্ষে রাখছো, তারা এখানে দাও ওয়াই বসাই দাও, ঠিক আছে? এখানে ওয়াই বসাই দিবা। আচ্ছা আমারে বলো তো ভি নট কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল, আমাকে একটু জানাই দাও তো দেখি ভি নট কনস্ট্যান্ট কিনা, ভি নট কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল? হ্যাঁ, রাইট, সবাই বলছে যে কনস্ট্যান্ট, মাঝে মাঝে কয়েকজন বলছে আসলে ভেরিয়েবল। যারা ভেরিয়েবল বলছে একটু খেয়াল করে দেখো তো ভি নটটা কি। ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের তোমার হচ্ছে আয়তন, তার মানে এখানে এটাকে আমরা বলতে পারি কনস্ট্যান্ট, একটা সি নামে দিলাম, এ নামে দিতে পারো, তোমার নামের প্রথম অক্ষর ওখানে দিতে পারো, কোনো সমস্যা নাই। প্লাস তাহলে ভি নট ডিভাইডেড বাই 273 এটাও তো একটা কনস্ট্যান্ট, তো এটার নাম দিলাম মনে করছে বি দিলাম, কোনো প্যারা নাই, এটা দিলাম বি, ঠিক আছে? অনেকে ওটারে বলবে এম, ওটাতে কোনো সমস্যা নাই। এখন থিটাকে কোন অক্ষে রাখছি, আমাকে এখন বলে দাও তো দেখি থিটার জায়গায় আমার কি লেখা উচিত, আমাকে একটু জানাই দাও থিটার জায়গায় কি লেখা উচিত। রাইট, হ্যাঁ, থিটার জায়গায় আসলে এক্স লেখা উচিত, তোমরা অনেকেই এটা বলছো যে এক্স লেখা উচিত। সো হয়ে গেছে, কারণ আমরা থিটাকে এক্স অক্ষে বসাইছি। এখন আমার এই ইকুয়েশনটা কার মতো হয়ে গেছে, y ইজ ইকুয়াল mx প্লাস c এর মতো কিনা,
mx প্লাস c এর মতো কিনা। আর এই ধরনের গ্রাফটা যদি আমি আঁকি কেমন দেখায় বলো তো দেখি। আমরা যদি এই যে এই সরল রেখার ইকুয়েশনটা আঁকি, ইকুয়েশনটা এমন দেখায় কিনা, এই যে এমন কিনা, যেখানে এটুককে আমরা কি বলি, সি বলি, ওয়াই অক্ষের কর্তৃত অংশ, ওয়াই অক্ষের কর্তৃত অংশ। ঠিক আছে, এখন তোমরা আমাকে কি কেউ কি বলে দিতে পারবা যে এটুক তাহলে কি? আমাদের ভি আর থিটার গ্রাফের এই যে ওয়াই অক্ষের কর্তৃত অংশটুকু তাহলে কি? বলে দাও তো দেখি। সি হবে, আমি জানি ওটা সি, কিন্তু এখানে এই গ্রাফের জন্য সি মানে কোনটা? এই যে অনেকে তোমরা বলছো, তুরিন বলছে, জাইন বলছে, রায়াত বলছে, সাজ্জাদ, আমি প্রচন্ড দ্রুত গতিতে যাচ্ছে তো নাম বলতে পারছি না, জিনিয়া বলছে, ওকে, সারিকা বলছে প্রাথমিক আয়তন, রাইট। সো এটা হচ্ছে ভি নট, এটা হবে ভি নট, এইটা হচ্ছে তোমার ভি নট। ক্লিয়ার? কারণ ওখানে আমরা যে ভি নট কে কি ধরছি বলো তো দেখি, সি ধরছি না। এই যে তোমরা গ্রাফ এইভাবেই চিনবা, গ্রাফ আগে বুঝতে হবে যে আসলে কাকে কাকে ভেরিয়েবল ধরা হচ্ছে। এই যে ভি নট, তাহলে এইটা দেখো, আসলেই দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে, এই যে 0 ডিগ্রি সেলসিয়াসে যে আমাদের ভলিউম, যে আয়তন, সেটারই নাম আসলে ভি নট। ওইটাই দেখো গ্রাফের মধ্যেও দেখানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইটা একটা গেল। এইটা হচ্ছে কার কার সাপেক্ষে, এটা কিন্তু সেলসিয়াস স্কেলে, এটা কিন্তু সেলসিয়াস ফর্মে লেখা। এবার যদি আমি এবার যদি আমি কেলভিন এককে লিখি, কেলভিনের ইকুয়েশনটা কি? কেলভিনের ইকুয়েশনটা আমাদের হচ্ছে ভি ইজ ইকুয়াল ভি নট ভাগ 273 ইন্টু হচ্ছে টি। এবার আমি যদি গ্রাফটা আঁকি, এবার তোমরাই বইলা দিবা আমারে, এবার তোমরাই বইলা দিবা, কিন্তু তার আগে বলতে হবে যে এক্স বরাবর কাকে রাখছেন ভাইয়া, আর ওয়াই বরাবর কাকে রাখছেন। তো আমি বলে দিচ্ছি, এক্স বরাবর আমি রাখলাম ভি কে, ওয়াই বরাবর রাখলাম ভি কে, আর এক্স বরাবর রাখলাম টি কে। এবার তোমার দায়িত্ব কি করা বলো তো দেখি, ওইখানে ওইখানে এবার কি করা, এইটা কোথায় রাখছি, এটা হচ্ছে ওয়াই এ রাখছি। এটা আমি এবার বলবো না, আমি তোমাদের অপেক্ষায় আসছি। এবার বলো দেখি এটা কোন ধরনের রেখা হবে। এই যে রাইট। সো ফয়সাল বলছে খুব দ্রুত যাচ্ছে তো, ওকে, এটা হচ্ছে মূলবিন্দুগামী রেখা হবে। অনেকে বলছে সরল রেখা, রাইট, সরল রেখা তো অবশ্যই। এটা হচ্ছে মূলবিন্দুগামী, অর্থাৎ y ইজ ইকুয়াল mx, y ইজ ইকুয়াল mx। সো এটা ম্যাক্সিমাম লেখছো y ইজ ইকুয়াল mx, রাইট। কারণ দেখো ভি এর জায়গায় y বসায় দাও, এটা তো একটা কনস্ট্যান্ট, নাম দিতে পারো m, যেটা ঢাল হিসেবে কাজ করবে। আর এইটা হচ্ছে কি x অক্ষে আছে, বাস y ইজ ইকুয়াল mx এর মতো। তাহলে আমরা কি তাহলে এইটা লিখতে পারি কিনা, এ ধুম করে টাইনা দিয়ে হচ্ছে কি এই দিক দিয়ে লিখি নাকি এরকম করে লিখি মূলবিন্দুগামী সরলরেখা? কিন্তু তুমি একবার খেয়াল করে দেখছো কি, যে এই পয়েন্টটা, এটা কিন্তু মূলবিন্দু, মানে মূলবিন্দু মানে 0,0, 0,0 মানে যেখানে টেম্পারেচারও জিরো। এই 0,0 অর্থ কি বলতো দেখি, এক্সও জিরো মানে টেম্পারেচার জিরো, ওয়াইও জিরো মানে ভি জিরো। তো এইরকম কি কখনো সম্ভব যে টেম্পারেচার শূন্য হলে কোনো বস্তু নাই হয়ে যায়, এমনটা তার মানে মনে হচ্ছে না? এমনটা মনে হচ্ছে কিনা বলো তো দেখি, যে টেম্পারেচার শূন্য তার মানে ভলিউমও শূন্য। বাহ, খুব সুন্দর, টেম্পারেচার আস্তে আস্তে কমাচ্ছি, এই পয়েন্ট থেকে এইদিকে আস্তে আস্তে কমাচ্ছি আমরা, তাহলে আস্তে আস্তে ভলিউমও শূন্য হয়ে যাচ্ছে। এমনটা তো হওয়া উচিত না, এরকম তো দুনিয়াতে কিছু নাই যে হচ্ছে তোমার মানে হচ্ছে টেম্পারেচার একবারে 0 কেলভিন করলে নাই হয়ে যায়, এটা থিওরিটিক্যালি নাই হয়। তো এই কারণে আমরা কি করব জানো, এইটা লিখবো না, এইটা কি করব একটু তোমার হচ্ছে সরায় লিখবো, একটু উপরের দিকে লিখবো এইটারে, একটু ওয়েট, এটা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। এই যে এইটা সিলেক্ট করি, হচ্ছে না, কোনো প্যারা নাই। তাহলে এক কাজ করা যাক, এইটারে উঠায় দেই, দিয়ে আমরা জাস্ট কোত্থেকে লিখবো, আমরা একটা সেফ ডিস্টেন্স থেকে লিখবো। অর্থাৎ ওটা মূল বিন্দুর দিকে যাচ্ছে, আমরা কনফার্ম জানি, মূল বিন্দুর দিকে যাচ্ছে। এটা তো হচ্ছে, এগুলো তো ফিজিক্যাল ভ্যালু, এগুলো তো আর এক্স আর ওয়াই না, এগুলো তো আর এক্স ওয়াই না। এক্স ওয়াই এর তো নেগেটিভ আছে, জিরো জিরো ভ্যালু আছে। খালি আমরা দেখলাম, যে চেক করলাম, গেস করলাম, আমরা গেস করলাম যে রেখাটা কেমন হবে, রেখাটা এমন হবে, ওকে ফাইন, ঠিকঠাক আছে, ঠিক আছে। তো এই কারণে ওখানে টাচ করবে না, আমরা ধরবো যে মূলবিন্দুগামী আর কি রেখা। আচ্ছা, এই হচ্ছে তোমার এটা হচ্ছে কেলভিন ফর্মে, হচ্ছে আমাদের হিসাব। এবার তোমাদের জন্য একটা কুইজ, তোমাদের জন্য একটা কুইজ। আমাকে বলো তো দেখি, এই রেখার ঢালটাকে আমরা বলছি এম, তাহলে এম কত, ঢাল কত? তোমরা দেখো তো কোথায় কাকে আমরা ঢাল ধরছি, মিলাইছি যে, এটা তো কাউকেই সেট করলো না। আচ্ছা, এটা এনা সেট করবে না তো, দেখো তো আমাদের রেখাটা তো হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স, একজন বলছো যে এটা তো কাউকে সেট করলো না, হ্যাঁ সেট করবে না তো, এটা তো ওয়াই ইকুয়াল এম এক্স রেখা, এটা তো কোনো অক্ষকে সেট করে না। আচ্ছা, এই যে বিভিন্ন জন বিভিন্ন অ্যান্সার দিছো ঢালের কথা যখন বলছি, নাফিম বলছে এক্স বাই ওয়াই, ভাই ওটা এক্স বাই ওয়াই আমরা জানি, এক্স বাই ওয়াইও না,
y/x ইমরান বলছে, কিন্তু আলটিমেটলি এটার অ্যান্সারটা কি বলো তো দেখি। ম্যাক্সিমাম তোমরা রাইট অ্যান্সার দিছো, সেটা হচ্ছে v নট ডিভাইডেড বাই 273। কারণ দেখো তো ওর নিচে ওটাকে কি ধরছো, এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে কত ধরছো, ঢাল ধরছো না, তার মানে v নট ডিভাইডেড বাই 273, এটা হচ্ছে আমাদের ঢাল। তাহলে এখানকার ঢালটা বলে দাও তো দেখি, এখানকার ঢালটা কাকে বলো তো ঢালের জায়গায় ধরছো। এই যে বি, এই যে বি, এটাই কিন্তু আমাদের এম, যেটা আমি একটু মজা করে লিখছি বি, আমি একটু মজা করে লিখছি বি, এম না লিখে বি দিছি। ওইটাই কিন্তু আসলে ঢাল, এক্স এর সাথে যেটা, এই যে এক্স এর সাথে যেটা থাকে সেটাকে আমরা কি বলি বলো তো দেখি, ঢাল বলি। ঠিক আছে, ওটাকে আমরা ঢাল বলি। তাহলে এখানে ঢালটা কত, এখানেও দেখো ওই সেম ঢাল, সেম ঢাল, ভি নট ডিভাইডেড বাই 273, ঠিক কিনা, এখানেও ওই সেম ঢাল। সো আশা করি বুঝতে পারছি, গ্রাফগুলো আগে বুঝতে হবে আমাদের, জিনিসগুলো বুঝতে হবে, সেগুলো খুব সহজ গ্রাফ। আচ্ছা এবার দেখো একটা আছে পরম শূন্য তাপমাত্রার একটা কনসেপ্ট আছে। এই পরম শূন্য তাপমাত্রাটা কি আসলে, এই পরম শূন্য তাপমাত্রাটা কি, পরম শূন্য তাপমাত্রা একটা ডেফিনেশন আছে, সেটা কি জানো, সেটা হচ্ছে যে তাপমাত্রা, মানে পরম শূন্য মানে হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় সমস্ত কিছুর ভলিউম শূন্য হয়ে যায় বলে ধরা হয়। ওই যে একটু আগে আমরা দেখলাম না, যে টি যদি শূন্য হয় তাহলে ভিও শূন্য হয় না, তো ওই আসলে ওইটারে কয় পরম শূন্য তাপমাত্রা। যাই হোক, তো যে তাপমাত্রায় আয়তন তাত্ত্বিকভাবে, তাত্ত্বিকভাবে বলতেছি কিন্তু, সাবধানভাবে আমি তাত্ত্বিক কথাটা কিন্তু উল্লেখ করতেছি সাবধানতার সাথে, কারণ কি এটা থিওরিটিক্যাল জিনিস, কিন্তু প্র্যাকটিক্যালি তো এটা হয় না। প্র্যাকটিক্যালি তো হচ্ছে এত নিম্ন তাপমাত্রা পাওয়া এখনো যায় নাই, অনেক পাওয়া গেছে, ঠিক আছে, কাছাকাছি, আমি বলবো কতদূর পর্যন্ত যাওয়া গেছে, তাতে আয়তনের কি অবস্থা হয়, অনেক কাহিনী আছে, কোয়ান্টাম ফিল্ড ইফেক্ট আছে, অনেক ঝামেলা চলে আসে, ঠিক আছে। সো যে তাপমাত্রায় আয়তন তাত্ত্বিক ভাবে শূন্য হয়, শূন্য হয়, ঠিক আছে, তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এবার কি বুঝতে পারছো, ঠিক আছে। সো প্রথম কথা সেটা হইতেছে, আমাদের এই যে চার্লসের সূত্র থেকে আমাদের গ্রাফটা কেমন ছিল, আমাদের গ্রাফটা ছিল হচ্ছে ভি নট প্লাস সেলসিয়াসে ভি নট ডিভাইডেড বাই 273 ইনটু হচ্ছে কি ছিল বলো তো দেখি, থিটা ছিল না। এর গ্রাফও কেমন ছিল আমরা জানি, এর ইকুয়েশনটা হচ্ছে এইটা, সেলসিয়াসের ইকুয়েশন হচ্ছে এইটা। তা বলছে যে তাপমাত্রা আয়তন তাত্ত্বিক ভাবে শূন্য হয়, তাহলে এবার ওই সেই তাপমাত্রাটা বের করি, সেই তাপমাত্রা বের করি, তাহলে এক কাজ করি, এর নিচে আমরা কি বসাই দেই, জিরো বসাই দেই। মানে জিরো মানে হচ্ছে আমাদের বলছে যে শূন্য হয় কি, আয়তন শূন্য হয়, তা আমরা আয়তন শূন্য ধরে তাপমাত্রাটা বের করি, দেখি কোন তাপমাত্রা আয়তন শূন্য হয়। তাহলে ধরলাম শেষ আয়তন শূন্য, ভিনট তো থাকবে, ভিনট তো হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের, 0 ডিগ্রি সেলসিয়াসের। এটা তোমরা আবার ভাইবো না 0 ডিগ্রি সেলসিয়াস মানে তো মনে হয় পরম শূন্য তাপমাত্রা, না, 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন থাকে, 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন শূন্য হয় না। এইটার নাম কি, এটা 0 ডিগ্রিতে আয়তন না, 0 ডিগ্রিতে কখনো কি শূন্য হয় আয়তন না। বরফের তাপমাত্রা কত, 0 ডিগ্রি, বরফ হাতে নিয়ে কি দেখো যে নাই হয়ে গেছে এটা, বরফ হাতে নেওয়ার সাথে সাথে কি এটা নাই হয়ে যায়, না, তোমার হাতেই থেকে যায়, ওর তো একটা আয়তন আছে। সো পরম শূন্য তাপমাত্রা মানে 0 ডিগ্রি না, তাহলে দেখি কোন ডিগ্রিটা। ওই জন্য আমরা কি করলাম, ভি শূন্য বসায় চেক করতেছি, 273, এখানে হচ্ছে থিটা। সাইডটা এখন ক্লিয়ার করে দাও, এই পাশে আসলে কি হয়, মাইনাস ভি নট ইজ ইকুয়াল ভি নট ডিভাইডেড বাই 273 ইন্টু থিটা। তাহলে এবার বলো তো দেখি ভি নট কাটা যায় কিনা, এই যে কাটা যায়, কাটা যায়। তাহলে এবার দেখো তো দেখি থিটা সমান কি লেখা যায়, -273 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে থিটা যদি আমার -273 ডিগ্রি হয়, তখন এই ভি কি হয়ে যায় বলতো দেখি, শূন্য হয়ে যায়, এই যে ভি শূন্য হয়ে যায়। বুঝতে পারছো কি, তুমি যদি গ্রাফের দিকেও তাকাও, এই যে গ্রাফটা যেটা আছে আমরা একটু আগে দেখলাম, তুমি দেখো ওই সিকোয়েন্সে গ্রাফটাকে যদি পিছনের দিকে বাড়াও, পিছনের দিকে বাড়াও, তাহলে ওইটা মনে হয় এক্স অক্ষকে, মানে থিটার গ্রাফকে -273 কেলভিন ডিগ্রি সেলসিয়াসে কি করে সেট করে। আচ্ছা বলো তো, যদি আমি বলি যে এই পয়েন্টের স্থানাঙ্ক কত, এই বিন্দুর স্থানাঙ্ক কত, ওই যে এক্স ওয়াই এ যেমন স্থানাঙ্ক বের করে ওইভাবে বের করা যায়, স্থানাঙ্ক কত, তুমি বলবা কি -273 ডিগ্রি কমা শূন্য। কেন বলো তো, ওয়াই অক্ষে না এটা, ওয়াই অক্ষে, সরি এক্স অক্ষে না, এক্স অক্ষে তো ওয়াই শূন্য, ওয়াই মানে আসলে ভি শূন্য, ঠিক কিনা, এটা তো এর স্থানাঙ্ক।
বুঝতে পারছো? আমি যদি বলি যে এই পয়েন্টের স্থানাঙ্ক কত, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের স্থানাঙ্ক কত বলো তো দেখি। তুমি বলবা ওটা হচ্ছে কি ওয়াই অক্ষের উপর যেহেতু, তার মানে আসলে টেম্পারেচার শূন্য, তার মানে আমরা বলবো যে 0 ডিগ্রি সেলসিয়াস কমা ভি নট, ঠিক কিনা? এগুলোই তো হচ্ছে স্থানাঙ্ক, ঠিক কিনা? সো এবার দেখো, এ আসলে তাত্ত্বিক ভাবে -273 ডিগ্রি সেলসিয়াসে তোমার হিট করে, মানে ওইখানে আসলে আয়তন শূন্য, এই যে শূন্যটা, এটা বুঝছো কিনা? এই স্থানাঙ্কের ব্যাপারটা, স্থানাঙ্কের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা? সিম্পল জিনিস না? ইফতি বলছো অনেক ডিপ পড়ালেখা, আসলে কি অনেক ডিপ পড়ালেখা না, জাস্ট একটু টুইস্টেড হচ্ছে। জাস্ট তোমারে মানে আমার সাথে সাথেই থাকতে হবে, আমার সাথে সাথেই থাকতে হবে, ঠিক আছে? সিম্পল জিনিস, আমার সাথেই থাকতে হবে এবং ক্যাশ করতে হবে। আর যদি না হয়, আমি যখনই যা কিছু জিজ্ঞাইতে বলবো, যদি বলি যে বুঝতে পারছো কিনা, তখনই জাস্ট সিম্পলি যদি তুমি না বোঝো বলবা যে না ভাইয়া, তাহলে আমি দেখবো, আমি সাধ্য মতো বোঝানোর ট্রাই করব। কিন্তু বোঝার পরও এটা করা যাবে না। আরো এখানে অন্যান্য অনেকেই আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, যা তার মানে আসলে তাত্ত্বিক ভাবে যে টেম্পারেচারে আয়তন শূন্য হয়, তাহলে কোন টেম্পারেচারে আয়তন শূন্য হয়, গ্রাফ থেকেও দেখতেছি এটা হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস, মানে -273 ডিগ্রি সেলসিয়াসে আয়তন তাত্ত্বিক ভাবে শূন্য হয়। এইটারেই বলে আসলে পরম শূন্য তাপমাত্রা। এইটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এটা কোন স্কেলে? এটা কিন্তু হচ্ছে সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা। এবার কি বুঝছো? এবার ভাই আমি যদি কেলভিন স্কেলে বলি, ঘটনা কি জানো, এই ইকুয়েশনটা যখন চার্লস ডেভেলপ করছে, তখন লর্ড কেলভিন ছিল। নামের আগে দেখো লর্ড, তার মানে বুঝতেই পারতেছো কোন, মানে হচ্ছে সাহেবজাদা টাইপের মানুষ। সো এই লর্ড কেলভিন কি বলছে, লর্ড কেলভিন বলছে যে ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমার যে টেম্পারেচারের হিসাবটা, টেম্পারেচারটা আমি এই এই লেভেল থেকে শুরু করি। মনে করো যে এইটা হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াস, এইভাবে এক এক করে নিচে নামলে এইখানে মনে করো যে কত পাওয়া যায়, -273 ডিগ্রি সেলসিয়াস। তখন কেলভিন কি করছে জানো, ও চালাকি কইরা ওর স্কেলটা শুরুই করছে এখান থেকে। ও বলছে আপনি সেলসিয়াস স্যার, আপনি বলছেন যে -273 ডিগ্রি সেলসিয়াস ওইটারে, তা আমি এইটারে বলি 0 কেলভিন। তারপর থেকে বলছে 1 কেলভিন, 2 কেলভিন, 3 কেলভিন। তার মানে এবার বলো তো দেখি 0 ডিগ্রি সেলসিয়াস কত হবে, কত কেলভিন হবে? এরকম করে এক এক করে বাড়ছে। এর জাস্ট স্টার্টিং পয়েন্টটা কোথায়? 0 কেলভিনে। এটা কেউ আবার ভাইবো না ওকে, ওকে না, ওটা হচ্ছে 0 কেলভিন। তাহলে এই যে 0 ডিগ্রি সেলসিয়াসের লেভেলটা কত হয়ে যাবে কেলভিন, তাহলে কত বলবে এটারে? 273 বলবে, রাইট? সো এটা হচ্ছে 273 কেলভিন। এই যে বুঝতে পারছো, জাস্ট কেলভিন আসলে স্কেলটা শুরু করছে এই ইকুয়েশনে। ও দেখছে যে -273 ডিগ্রি সেলসিয়াস আয়তন শূন্য হয়, ও এইখান থেকে মানে স্কেলটা স্টার্ট করছে, ঠিক আছে? ওনার সম্মানে স্কেলটার নাম দেওয়া হয়েছে কেলভিন স্কেল। তো এই হচ্ছে তোমার পরম শূন্য তাপমাত্রা। তার মানে আমি যদি বলি যে পরম শূন্য তাপমাত্রা কেলভিনে কত, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে, তাহলে কেলভিনে কত? 0 কেলভিন না? কারণ এই যে উনি পরম শূন্য তাপমাত্রা, এই যে এইটাতে কি করছে, এইটা তার মানে পরম শূন্য তাপমাত্রা না, এগুলো পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা মানে আসলে যেখানে ভলিউম শূন্য, তাপমাত্রা শূন্য না, এই শূন্য কথাটাতে ঝামেলা লাগাইও না। এই যেখানে ভলিউম শূন্য, আয়তন শূন্য, সেটারে বলে পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে? তো এই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এবার আছে চাপীয় সূত্রে আসি। চাপের সূত্রে আচ্ছা আরেকটু। রায়হান, একটু তোমাকে ইন্টারাপ্ট করি, হ্যাঁ ভাই বলেন। তারপর তুমি আবার শুরু করো। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছি স্টুডেন্টদেরকে, যে আমাদের তো আজকে একেবারে ইন্ট্রোডাক্টরি লেকচার, একেবারে আমাদের আইডিয়া গুলা শুরু হয়েছে। তো প্রথম লেকচারে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হয়, কারণ আইডিয়া গুলো একটু আগে বুঝতে হয়। হ্যাঁ, এটা দিয়ে কিভাবে আমরা ইউজ করব, কিভাবে আমরা অঙ্ক করব, সেগুলো কিন্তু আজকের লেকচারের শেষের দিকে আবার নেক্সট লেকচার গুলোতে আমরা দেখবো। তো তোমাদের মনের মধ্যে আমি জানি অনেক প্রশ্ন এখন উকি দিবে, কিন্তু তুমি যদি সেগুলো নিয়ে এখন ভাবো বা অন্যদিকে অন্য ডাইমেনশনে চলে যাও, তাহলে কিন্তু তুমি মেইন টপিক গুলা বুঝতে পারবা না। ঠিক আছে? তো আমি এটা খেয়াল করলাম, অনেকেই কোয়েশ্চেন করতেছো, কিন্তু এখানে পড়ানোর সময় যে শর্তগুলা বলা হচ্ছে, যে কোনটা কনস্ট্যান্ট রেখে কোনটাকে পরিবর্তন করা হচ্ছে, এগুলো তুমি খেয়াল করতেছো না, তুমি অন্যদিকে চিন্তা করতেছো। তো এটাতে কিন্তু লাভ হবে না। হ্যাঁ, তো আমি এটা বলবো যে কিউএনএ তে মনোযোগ না দিয়ে আজকে একেবারে ইন্ট্রোডাক্টরি লেকচার, ইন্ট্রোডাক্টরি লেকচারে সবসময় ক্লাসের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হয়, তাহলে কিন্তু মিস রাইট। হয়ে যাবে। ঠিক আছে? তো এটা একটু সবাই মাথায় রেখে ক্লাসটা করো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। সো এটাই আর কি। হ্যাঁ, তোমরা যদি এখন ওই যে আমি কিন্তু প্রথমেই বলে দিছি ভাই, সেটা হচ্ছে আজকে অধ্যায়টা সহজ, পুরো কনসেপ্টটা আমাদের জানতে হবে, সিমুলেশনও দেখাইছি, জিনিসগুলো কিভাবে কাজ করে এগুলো আগে জানো, ঠিক আছে? কোনো কিছু সম্পর্কে সম্যক ধারণা, এই জিনিসটা আগে বোঝো যে সম্যক ধারণা কি জিনিস। সম্যক ধারণা মানে হচ্ছে ওই জিনিসটার মধ্যে নিজেরা ডুবায় রাখো, সারাক্ষণ ওইটা নিয়ে ভাবো যে ভিতরে কি কি ঘটতেছে। আইনস্টাইন কি বলছে ভাই?
বলছে যে ইমাজিনেশন ইজ বেটার দ্যান নলেজ। নলেজ মানে হচ্ছে কিছু প্রিসেট, যে তোমার আগে থেকে এগুলো জানা, কিন্তু তোমার যদি নতুন কিছু জানতে হয়, নতুন কিছু যদি বের করতে হয়, তোমার ইমাজিন করতে হবে। আইনস্টাইন তোমার হচ্ছে, আমি এত বড় সড়ো কথায় যাব না, জাস্ট তোমাদের আবার প্রসঙ্গে ফিরে আসবো। আইনস্টাইন হুট করে তোমার থিওরি অফ রিলেটিভিটি নিয়ে আসছিল কেন? এটা তোমার কেউই চিন্তা করতে পারে না, সবাই নিউটনের মতো করে চিন্তা করতো। নিউটন যা বলছে তাই সত্য। যখন আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি ম্যাক্স প্ল্যাঙ্ককে দেখাইছে, ম্যাক্স প্ল্যাঙ্ক কি কইছে জানো? ম্যাক্স প্ল্যাঙ্ক ওর থিওরিটা দেখেই নাই। এ কে কোন প্যাটেন্ট অফিসের একজন আসছে আমার এটা দেখাইতে, এটা পুরো ফাউল, এটা হবে না। কিন্তু ঠিকই আবার কি করছে, মানছে। সো এই ব্যাপারগুলো তোমার চিন্তা করতে হবে যে ইমাজিনেশন বেটার দ্যান নলেজ। সো আমি তোমাদের আসলে সেই ইমাজিনেশনের জায়গাটা নিয়েই আর কি বলতে চাই, যে তোমাদের আজকে যেহেতু তুমি গ্যাস পড়তেছো, তোমার গ্যাসের ভিতরটা জানতে হবে। গ্যাস আসলে কিভাবে কাজ করতেছে, কি হচ্ছে, কোন ভেরিয়েবল গুলো চেঞ্জ হচ্ছে না হচ্ছে। সো এইটাতে ফোকাস থাকতে হবে। এইখানে আরবিট্রারি র্যান্ডমলি তোমার হচ্ছে এখানে ওখানে না দৌড়ায় এটাতে ফোকাস রাখতে হবে। ঠিক আছে। সো যাই হোক, এইটা এখন আমরা দেখবো চাপীয় সূত্র। সো এখানে দেখো এবার কোনটারে স্থির রাখা হয়। এবার আসলে তোমার আয়তনকে স্থির রাখা হয়, আয়তন স্থির রেখে আসলে তোমার চেক করা হয়। আয়তন স্থির থাকবে, তার মানে কে কে চেঞ্জ হবে বলো তো দেখি? পি আর টি, এই দুটো আসলে চেঞ্জ হবে। আগে কারা কারা ছিল বলো তো? আর আগে কারা কারা চেঞ্জ হয়েছিল একবার দেখো। এই যে এইখানে এই চার্লসের সূত্রের জন্য, চার্লসের সূত্রে কে কে চেঞ্জ হয়েছিল? ভি আর টি, ভি আর টি এরা চেঞ্জ হয়েছিল। বয়েলের সূত্রে কে কে চেঞ্জ হয়েছিল? দেখো টি স্থির, পি আর ভি চেঞ্জ হয়েছিল ভ্যারাই করে। ঠিক আছে, সো এগুলো তোমার আগে জানতে হবে। আচ্ছা, তারপর দেখো এখানে চার্লস চাপীয় সূত্র ওই সেম জিনিস, জাস্ট তুমি চাপের ওখানে বসবে। চার্লসের সূত্র কি বলছিল? ও বলছিল পি না, মানে ভি বলছিল না যে আয়তন কিভাবে চেঞ্জ হয়, আর চাপীয় সূত্র আসলে বলে চাপ কিভাবে চেঞ্জ হয়। সো চাপ বলে কি, চাপীয় সূত্র বলে যে যে কোনো একটা টেম্পারেচারে পি থিটা ওই আগেরটার মতো, জাস্ট ভি নটের জায়গায় তুমি কি দিবা? পি নট ডিভাইডেড বাই 273 ইনটু থিটা। বুঝতেই পারতেছো, আগের মতোই বিবৃতি, জাস্ট আয়তনের জায়গায় চাপ। ঠিক আছে। সো যাবতীয় জিনিস আমরা আগের মতোই পাবো, আগের মতো। এটা হচ্ছে তাহলে কিসের ইকুয়েশন বলো তো দেখি? এটা হচ্ছে সেলসিয়াস ফর্মে, এইটা হচ্ছে সেলসিয়াস ফর্মে। ঠিক আছে। তাহলে একটু যদি আমি আগাই, তাহলে বলো আমি এই ইকুয়েশনটা এমনটা পাবো কিনা, পি নট ডিভাইডেড বাই 273 ইনটু থিটা, এইরকমটা পাবো কিনা? এরকমটা পাওয়া যাবে কিনা? সো এইটা হইতেছে কিসের ফর্ম বলো তো? আমি কিন্তু আর আগে এলাম না, ওই সেম জিনিস, সেম প্রসিডিউরে কিন্তু আসবে, জাস্ট ভি এর জায়গায় পি। ঠিক আছে। এখানে হচ্ছে কি আগের মতোই বিবৃতি, জাস্ট হচ্ছে ভি এর জায়গায় পি। এটা হচ্ছে কেলভিন ফর্ম। তাহলে গ্রাফ দুইটা কেমন হবে? প্রথমে আমরা সেলসিয়াস স্কেলে গ্রাফটা দেখাই, সেলসিয়াস স্কেলে গ্রাফটা দেখাই। এই যে দেখো সেলসিয়াস স্কেলে আমি আগে গ্রাফটা দেখাবো। সো এই গ্রাফের মধ্যে, এই গ্রাফের মধ্যে আগে দেখতে হবে কাকে কোন দিকে রাখতেছি। তো আমি বলে দিচ্ছি, পি কে রাখতেছি ওয়াই অক্ষে, আর থিটা কে রাখতেছি, দেখো সেলসিয়াস ফর্মে কিন্তু নিছি, থিটা কে রাখতেছি এক্স অক্ষে। তাহলে এই যে গ্রাফটা ওর ইকুয়েশনটা অনুযায়ী কেমন হবে বলো তো দেখি? এই যে এইরকম হবে না? এরকম হবে কিনা বলো তো দেখি? এইরকম হবে গ্রাফটা, ওই যে আগেরটার মতোই। ঠিক আছে। এখানে দেখো যে সিটা আমরা পাবো, এই যে সিটা আমরা পাবো, আমরা তো বলবো যে এটা হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল, এটা হচ্ছে সি, আর এই টোটালটা হচ্ছে এম, আর থিটা মানে হচ্ছে কি বলতো দেখি? এক্স। ঠিক কিনা? সো এইটাই আর কি, যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে এরকম দাঁড়াবে। তার মানে সি মানে আসলে কত? পি নট। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রা, এই যে 0 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রা, এটা সরি তাপমাত্রা না, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপটা, তাকে আমরা কি বলি? পি নট। তো আমি যদি পিছনের দিকে বাড়াই, তাহলে এবার তোমরা আমাকে বলে দাও তো দেখি কোথায় হিট করবে, মানে কোথায় আসলে চাপ শূন্য হবে? এখানে কিন্তু তোমার চাপ শূন্য, পি হচ্ছে শূন্য, কারণ এক্স অক্ষে তোমার হচ্ছে হিট করছে। তাহলে কত ডিগ্রি সেলসিয়াসে এই ঘটনাটা ঘটবে? রাইট, আগের মত। কেউ কেউ কিন্তু বলছে 273, আসলে কি 273 না -270? ইফতি বলছে 0 কেলভিন বা -270, রাইট। সো -273, -273, সো এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু সেলসিয়াস এককে। তাহলে বুঝতে পারতেছো। আর এর ঢাল কত হবে? এর ঢাল এম। এম দেখো কাকে ধরছিলাম? এম কিন্তু এটুককে ধরছিলাম, এই যে পি নট ডিভাইডেড বাই 273, পি নট ভাগ হচ্ছে 273, বাস এই যে হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমি কেলভিন এককে বা হচ্ছে কেলভিন স্কেলে যদি গ্রাফটা আঁকি, কেলভিনের ক্ষেত্রে বলো তো দেখি কি হয়ে গেছে একক, মানে ইকুয়েশনটা কোনটা? কেলভিনের ক্ষেত্রে ইকুয়েশন কিন্তু এই যে এইটা, পি নট ডিভাইডেড বাই 273 ইনটু হচ্ছে কি টি। তো এইটারে কি ধরবা? এইটারে ধরবা এম, আর এইটারে ধরবা কি? এক্স। ঠিক আছে। আর এইটা কি? ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল কি? এম এক্স এর মতো না?
y ইকুয়াল mx রেখার মতো, কিন্তু একটু গ্যাপ রেখে লিখবা, একটু গ্যাপ রেখে লিখবা। এটা তো আমরা একটু আগে পরিষ্কার করছি কেন গ্যাপ রেখে লিখবা। এগুলো তো হচ্ছে ফিজিক্যাল রাশি, ভৌত রাশি, এগুলো তো আর এক্স ওয়াই এর মতো না। ঠিক আছে, আর এখানকার ঢালটা কত, এখানকার ঢাল কত, কাকে তুমি ঢাল ধরছো বলে দাও, চট জলদি বলে দাও তো দেখি ঢাল কত হবে। ঢাল হবে রাইট পি নট ডিভাইডেড বাই 273, পি নট ডিভাইডেড বাই 273, ঢাল হবে পি নট ডিভাইডেড বাই 2। এই তো তোমরা গ্রাফ বুঝে গেছো, সো গ্রাফ বুঝলে আর কি। ঠিক আছে, সো এদের ক্ষেত্রে গ্রাফ গুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে যেটা তুমি বুঝে গেছো, ক্লিয়ার। এই যে তোমাদের জন্য এখন একটা পোল কোশ্চেন আছে, এইটা কিন্তু আমরা এই পার্ট চুকায় আসছি। সো পোল কোশ্চেনটা আমি লঞ্চ করতেছি, সবাই পার্টিসিপেট করো, প্যারা হবে না। আচ্ছা, এই যে আমি লঞ্চ করতেছি। হুম, তোমাদের জন্য টাইম দিলাম আমি 1 মিনিট, খুবই সহজ একটা তোমার হচ্ছে পোল কোশ্চেন, সবাই পার্টিসিপেট করো। মুয়াজ বলছো কিউএনএ তে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার জিনিসটা কি, গ্যাসের ডেফিনেশন আছে। আচ্ছা আমি বলি, ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে ওই যে ক্রিটিক্যাল জিনিসটার নাম কি, সংকট, গ্যাঞ্জাম আছে একটা, মানে খুব ঝামেলার মধ্যে আছে, সেই জিনিসটা হচ্ছে মনে করো যে তুমি পানিকে আস্তে আস্তে বাষ্পে পরিণত করলা। এখন বাষ্পে পরিণত করার পর কি হবে, দেখবা যে ও তারপরেও কিন্তু গ্যাস হবে না, গ্যাসের যে প্রপার্টি গুলো সে তখনও কিন্তু পাবে না। কখন সে পাবে, যদি সে ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে যায়, ওর টেম্পারেচার যদি আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার একটু উপরে রাখি, তাহলে সে গ্যাসের মতো আচরণ করবে। এরকম প্রত্যেকটা গ্যাসেরই বা হচ্ছে প্রত্যেকটা তোমার হচ্ছে বায়ুর উপাদানেরই তোমার কি আছে, ক্রিটিক্যাল টেম্পারেচার আছে। ঠিক আছে, সো ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে তারা গ্যাসের মতো আচরণ করে, তার নিচে তারা বাষ্প অথবা বায়ুর যে কোনো উপাদান মানে বাস্তব গ্যাসের মতো আচরণ করে তারা। যখন আমি গ্যাস বলবো তখন ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে চিন্তা করতে হবে। সো আমি পোল কোশ্চেনটা এন্ড করতেছি। তোমাদের ম্যাক্সিমাম বলছো যে 2 পি নট, এইটা কিনা আমরা একটু দেখি, আমরা চেক করি যে আসলে এখানে কি বলছে। একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাস এর তাপমাত্রা স্থির, তার মানে টি হচ্ছে কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট রেখে আয়তন অর্ধেক করা হলো। শুরুতে চাপ যদি পি নট হয় তাহলে চূড়ান্ত চাপ কত হবে। তার মানে কে কে বলো তো এখানে কাকে কাকে ভ্যারাই করতেছি, আয়তন আর চাপ এই দুইটাকে ভ্যারাই করতেছি। তো এই দুইটার কোন ভেরিয়েশনে ইকুয়েশন আছে বলো তো দেখি। এটা বয়েলের সূত্র না, যেখানে পি আর ভি হচ্ছে চেঞ্জ হয়। তা আমরা কিন্তু এই জিনিসটা জানি যে পি ভি ইজ ইকুয়াল হচ্ছে কি বলো তো দেখি, কনস্ট্যান্ট, মানে কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তার মানে প্রথমে যদি থাকে চাপ হচ্ছে পি নট, প্রথমে যদি চাপ থাকে পি নট এবং প্রথমে যদি আয়তন থাকে হচ্ছে ভি ওয়ান, ভি ওয়ান যদি থাকে তাহলে এদের গুণফল সেম আছে। পরের বার চাপকে আমি বললাম পি টু। ঠিক আছে, এখানে পি নট না দিয়ে আগে হচ্ছে খুব সুন্দর করে লিখি আগে, খুব সুন্দর করে লিখি আগে। সো পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল হচ্ছে কে, পি টু ভি টু, এইটাও কি হবে বলো তো দেখি, কে হবে, ঠিক কিনা, আমরা তো এটা লিখতেই পারি। তার মানে এই দুটো থেকে কোন কথাটা বলা যায়, পি ওয়ান ভি ওয়ান সমান কি পি টু ভি টু বলা যায় কি না, যে যাহাই করো না কেন ওই দুইজনের গুণফল অলওয়েজ সেম হবে। তো এখন আদি তাপমাত্রার নাম মানে আদি চাপের নাম হচ্ছে পি নট। ঠিক আছে, তো এটারে বললাম আদি আয়তন ভি ওয়ান, পরেরটার নাম দিলাম, পরের চাপের নাম দিলাম পি টু। কিন্তু ভি টু এবার কত গুণ করছি, 2 গুণ না, তার মানে 2 ইন্টু ভি ওয়ান না, 2 ইন্টু ভি ওয়ান করছি আমরা। দেখো সরি, আয়তন অর্ধেক করছি, সরি সরি, এটা হচ্ছে ভি ওয়ান ডিভাইডেড বাই 2 করছি, ভি ওয়ান ডিভাইডেড বাই 2 করছি। তাহলে এবার বলো তো দেখি, ভি ওয়ান কাটা যায়, তার মানে পি টু সমান কত দাঁড়ায়, 2 ইন্টু পি নট। এটা সিম্পল একটা ম্যাথ, সিম্পল ম্যাথ। তার মানে দেখো এটা কিন্তু বয়েলের সূত্র, বয়েলের সূত্র থেকে আমরা কিন্তু এটাই লিখতে পারি, কোনটা, এই যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু, এটা কিন্তু লিখতে পারি টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে। সো অ্যান্সার হচ্ছে বি এবং ম্যাক্সিমাম অ্যান্সার কারেক্ট করছো। সো এটা হচ্ছে অ্যান্সার বি। ওকে, এটা গেল। এবার একটা প্র্যাকটিস প্রবলেম আছে। এনে বলছে কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরের তলে আসায় বায়ু বুদবুদের ব্যাস 3 গুণ হয়। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ দিচ্ছে, হ্রদের গভীরতা কত, আগে ভালো করে তোমার হচ্ছে খেয়াল করো। এখানে বলছে হ্রদের পানির উষ্ণতা ধ্রুবক, মানে পানি আসলে সব জায়গায় সেম, এই কথাটা কিন্তু মেনশন করা খুবই জরুরি। মানে পুরা হ্রদে পানির কোনো ডিফারেন্স নেই, পানির হচ্ছে উষ্ণতার কোনো ডিফারেন্স নেই, মানে টেম্পারেচার সব জায়গায় সেম। এটা আর কি বলছে, বাস্তব ক্ষেত্রে যদিও এরকমটা না। তো যাই হোক, সো এটা আমাদের মনে করো যে নদী বা হচ্ছে হ্রদ। ঠিক আছে, সো হ্রদের আমরা ধরলাম এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের গভীরতা, গভীরতা এইচ। ঠিক আছে, সো এখানে তোমার পানি আছে। এখন বলো তো দেখি, এই যে এই পয়েন্টটা, এটাকে আমরা বললাম
এ নাম্বার পয়েন্ট বা 1 নাম্বার পয়েন্ট ধরি, 1 নাম্বার পয়েন্ট। আর উপরে যখন উঠবে এই লেভেলটাকে আমরা বললাম 2 নাম্বার পয়েন্ট। ঠিক আছে? তোমরা দেখো তো 1 নাম্বার পয়েন্টে তার যে আয়তন, ওই যে আমাদের বায়ু বুদবুদের যে আয়তন, তাকে আমরা বললাম V1। ঠিক আছে? এই বায়ু বুদবুদটা কি হবে বলতো? আস্তে আস্তে উপরের দিকে উঠবে, আস্তে আস্তে এরকম করে উপরের দিকে উঠবে। যখন এইখানে আসে তখন কিন্তু তার আয়তন বেড়ে যায়। দেখো এখানে কি বলছে, ব্যাস 3 গুণ হয়, ব্যাস 3 গুণ হয়। তাহলে এর আয়তনকে আমরা বললাম V2। ঠিক আছে? এবার এই পয়েন্টের চাপকে বললাম P1, আর উপরের লেভেলের চাপকে বললাম P2। আর এখানে কিন্তু টেম্পারেচার সেম থাকে, বুঝতেই পারতেছো এটা হচ্ছে বয়লের সূত্র, কারণ এই যে বলছে পানির উষ্ণতা ধ্রুবক, পানির টেম্পারেচার কখনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? সো এবার দেখো তো কি ঘটনাটা ঘটতেছে। তাহলে আমরা তো এই ইকুয়েশন লিখতে পারি, এইটা লিখতে পারি সলিউশন, যেটা হচ্ছে P1 V1 ইজ ইকুয়াল কি লেখা যায়, P2 V2। ঠিক আছে? এবার হচ্ছে আমাদের চাপগুলো দেখতে হবে। ঠিক আছে? সো এখানে বলো তো দেখি, এই যে গভীরে যে চাপ, এই চাপের পরিমাণ কত হবে? আমরা জানি এখানে কিন্তু ওর উপর পানির চাপ আছে, এই যে এইচ গভীরতার পানির চাপ আছে, আবার কি আছে, বায়ুমণ্ডলের প্রেসার আছে। এই যে বায়ুমণ্ডল প্রেসার দিচ্ছে, বায়ুমণ্ডল প্রেসার দিচ্ছে, এটার নাম আমরা দিই পি অ্যাটম, মানে অ্যাটমসফেরিক চাপ। অ্যাটমসফেরিক চাপ তো আছেই, তার উপর কি আছে বলতো দেখি, গভীরতার চাপ। তার মানে আসলে নিচের বিন্দুতে দুইটা চাপ পায়, একটা হচ্ছে এইচ রো জি পায়, এটা তো আমরা চাপের সূত্র জানি, ক্লাস 9 10 থেকে পড়ে আসতেছো। এইচ রো জি মানে আছে চাপ যে কোনো বিন্দুতে। ঠিক আছে? এইটা প্লাস হচ্ছে পি অ্যাটম, এইটা পাচ্ছে অ্যাটমসফেরিক চাপও পাচ্ছে, মানে সব মিলাই, এই যে সব মিলাই ওর উপর আসলে চাপ দিচ্ছে, সব মিলাই ওর উপর চাপ দিচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে P1। কিন্তু P2 কত আমাকে এবার বলে দিতে হবে, P2 কত। P2 এবার এই ইয়াটা তোমার হচ্ছে কি বলবো, বায়ু বুদবুদটা তোমার পৃষ্ঠে চলে আসছে, তার মানে P2 কত হবে, P2 হবে জাস্ট হচ্ছে পি অ্যাটমসফেরিক, পি অ্যাটম হবে। তো এই যে আমরা এবার ক্লিয়ার হতে পারছে কোন জিনিসগুলো কি। তাহলে এবার লিখে দাও। আর এবার হচ্ছে V1 আমাদের দেখতে হবে আর V2 দেখতে হবে, V1 আর V2 দেখতে হবে। এখানে দেখো তোমার V1, এইটা যদি তোমার, এটা যদি প্রথম আয়তন হয়, ঠিক আছে, প্রথমে যদি এর ব্যাসার্ধ যদি হয় তোমার কত বলো তো দেখি, আর ধরি, তাহলে 4/3 পাই আর কিউব, এইটা হচ্ছে কি তার আয়তন। ঠিক আছে? এবার যে V2 হবে, তার আয়তন কত হবে, 4/3 পাই। এর দেখো বায়ুবুদবুদের ব্যাস কয় গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। অর্থাৎ প্রথমে যদি হয় D1, তাহলে D2 ইকুয়াল হয়ে গেছে, মানে ব্যাস, ব্যাস হয়ে গেছে 3 গুণ, 3D2। ঠিক আছে? তাহলে আমাদের ইয়ে কত হবে, তোমার হচ্ছে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ অবশ্যই 3 গুণ হবে। তার মানে R2 ইকুয়াল হবে কি বলতো দেখি, 3R1 হবে। ব্যাসার্ধ আমাদের 3 গুণ হবে। তাহলে এখানে আমি লিখতে পারি কি বলতো, এটা যদি R1 এর কিউব হয়, তো এখানে লিখতে পারি 3R1 কিউব লিখতে পারি আমরা কিন্তু। মানে ব্যাসার্ধ প্রথমে ছিল R1, পরের ব্যাসার্ধটা কত হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। তাহলে পরের আয়তনটা এইটা হবে। তাহলে V2 ইকুয়াল হবে 4/3 পাই R1 কিউব গুণন 27, কারণ 3 এর উপর কিউব দিলে 27 আসে। ঠিক আছে? এই হচ্ছে V1, এই হচ্ছে V2। তাহলে দুইটাকে যদি আমি অনুপাত করি, V1/V2 কত আসবে বলো তো দেখি, বা V2/V1, V2/V1 কত আসে, এই দুটোর ভাগ করো তো দেখি, এই যে এইটা আর হচ্ছে এইটা ভাগ করলে কত আসে, 27। এরা আসে 27, রাইট, এরা আসে 27। তাহলে এবার এগুলো লিখি, সেটা হচ্ছে P1/P2 ইজ ইকুয়াল V2/V1। এন্ড V2/V1 কত, V2/V1 আসছে 27, হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, দেন তোমার আসতেছে P1 ইজ ইকুয়াল 27 ইন্টু কি বলতো দেখি, P2। ঠিক আছে? P2 কত, P2 কিন্তু পি অ্যাটম, একবারে লিখে দিই, P2 মানে কিন্তু পি অ্যাটম, এই যে লিখে দিছি, পি অ্যাটম মানে হচ্ছে তোমার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে? আর P1 এর জায়গায় কি হবে, এইচ রো জি প্লাস হচ্ছে পি অ্যাটম, কারণ এর উপর বায়ুমণ্ডলের চাপ আছে, আবার হচ্ছে তোমার গভীরতার কারণেও চাপ আছে। তাহলে এইচ রো জি এর জায়গায় এইচ রো জি ইজ ইকুয়াল লেখা যায় 26 পি অ্যাটম। ঠিক আছে? মানে 26 গুণন অ্যাটমসফেরিক প্রেসার কত, অ্যাটমসফেরিক প্রেসার এই যে বলে দিছে 10⁵। সো 10⁵ নিউটন পার মিটার হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা এইচ পাচ্ছি কত, সুতরাং এইচ ইজ ইকুয়াল পাওয়া যাচ্ছে 26 গুণন 10⁵ ডিভাইডেড বাই রো। রো হচ্ছে কত, এটা তো পানি, রোদের গভীরতা তো এটা হচ্ছে পানি, পানির জন্য এখানে চাপ পাচ্ছি না,
এই যে এই পানির কারণে এখানে চাপ পাওয়া যাচ্ছে, তাহলে পানির রো কত, 1000 কি না? সো 1000 গুণন জি হচ্ছে 9.8। এবার বলে দাও তো দেখি যে এর এইচটা কত, গভীরতাটা কত, এর গভীরতা কত আসছে। সো এখানে দেখো টুইস্টের কিছুই নেই, খালি একটা জায়গায় টুইস্ট আছে, সেটা হচ্ছে কি তোমার গভীরতায় কি পরিমাণ চাপ আর হচ্ছে উপরে কি পরিমাণ চাপ, এইটা জাস্ট যদি বুঝতে পারো আর কোনো সমস্যা নেই, P1 V1 দিয়েই অ্যান্সার হয়ে যাবে। সো 265.3, সো এটা আমরা বলবো 265.3 এত মিটার। এই হচ্ছে আমাদের রোদের গভীরতা। সো অ্যান্সার শেষ। এই হচ্ছে রোদের গভীরতা। ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এটা খুবই একটা সহজ ম্যাথ ছিল, জাস্ট P1 V1 ইকুয়াল P2 V2। তোমাকে দেখতে হবে বায়ু বুদবুদ যখন নিচে ছিল তখন তার উপর চাপ কত ছিল, তার উপর চাপ ছিল পানির চাপ প্লাস হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, এই যে এইটা লিখছি, এইটা লিখছি। তারপর উপরে যখন আসে তখন তার চাপ কত, তখন তার গভীরতার চাপ নেই, তখন শুধুমাত্র কি বায়ুমণ্ডলীয় চাপ, এই যে লিখছি। এবার V1 কত, প্রথমে ধরলাম V1 আছে 4/3 পাই R1 কিউব। ঠিক আছে, পরের বার কি হয়ে যায়, ব্যাস কত গুণ হয়ে যায়, 3 গুণ, তার মানে D2 ইকুয়াল 3D2, R2 ইকুয়াল 3R1। সো ওইখান থেকে V2 দুইটা ডিভাইড করলাম, আসে হচ্ছে কত, রেশিওটা আসে 27, ওই যে ওইখান থেকে লিখলাম। এই হচ্ছে হিসাব। তার মানে দেখো আমরা ইতিমধ্যে কিন্তু তিন ধরনের ইকুয়েশন পেয়ে গেছি। প্রথমে এক নাম্বার ইকুয়েশন আমরা জানি এর স্থানাঙ্ক কয়টা, তিনটা, PVT। আমরা কিন্তু তিনটা ইকুয়েশন পেয়ে গেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে P is proportional to 1 divided by V, কখন, যখন T হচ্ছে স্থির, T কে এবার ফিক্স রাখতেছি। এবার যখন আমি বলো তো দেখি, এবার যখন T কে ফিক্স রাখবো তখন আমরা কি ইকুয়েশন লিখি, V is proportional to T, কখন, যখন P হচ্ছে স্থির। এই আবার গ্যাঞ্জাম খাইও না, বইলো না যে ভাই এটা কোত্থেকে আসলো, এই যে এইখান থেকে আসছে, V is proportional to T কিনা, এইখান থেকে আসছে না, এই যে এই ইকুয়েশনে, এই ইকুয়েশন আমি বলছিলাম না, এই যে এই ইকুয়েশনটা, এখানে দেখো এটা কি কনস্ট্যান্ট না, মানে ভি ইজ ইকুয়াল তোমার হচ্ছে কিছু একটা কনস্ট্যান্ট ইনটু হচ্ছে টি, তার মানে কি ভি ইজ প্রপোর্শনাল টু টি লেখা যায় কিনা, এটা লেখা যায় কিনা, কখন, ওই যে চার্লসের সূত্রের, ঠিক আছে, চার্লসের সূত্রের ভি ইজ প্রপোর্শনাল টু টি। সো সেম ভাবে এখানে এই যে এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে লেখা যায় কিনা যে পি ইজ প্রপোর্শনাল টু টি, কারণ এটা তো হচ্ছে একটা কনস্ট্যান্ট, পি আসলে এর উপর নির্ভর করতেছে, ঠিক কিনা, লেখা যায় কিনা। তো এই হচ্ছে হিসাব। সো আমরা এরকম আর কি এই রিলেশন গুলো এখানে লিখবো। সো এখানে তাহলে কি পাচ্ছি, কখন পি যদি স্থির থাকে এই ইকুয়েশন পাওয়া যায়। এবার যদি ভি স্থির থাকে তাহলে পাওয়া যায় পি ইজ প্রপোর্শনাল টু টি, যেটা কোত্থেকে পাইছি, চাপীয় সূত্র থেকে পাইছি, ভি স্থির যখন। এই হচ্ছে হিসাব। ঠিক আছে। আচ্ছা, এবার কি করছে জানো, অ্যাভোগাড্রোর একটা সূত্র আছে, অ্যাভোগাড্রোর একটা সূত্র আছে। সেই অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে এরকম, মনে করো যে অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে, তুমি দেখবা অ্যাভোগাড্রো না জানি কার নাম, এটা আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু তোমার এন, ভি ইজ প্রপোর্শনাল টু এন, এটা সম্ভবত অ্যাভোগাড্রো আর কি, অ্যাভোগাড্রো বা গে লুসাক হবে, যে কোনো একটা হবে। সো অ্যাভোগাড্রোর ইকুয়েশন থেকে আমরা পাই যে কোনো গ্যাসের আয়তন কিন্তু তার মোলের সমানুপাতিক, মোল বাড়াইলে মোল সংখ্যা, এন কিন্তু এখানে মোল সংখ্যা, এন এখানে মোল সংখ্যা, ঠিক আছে, যেখানে কে কে তোমার হচ্ছে, এখানে আবার কে কে কনস্ট্যান্ট থাকতেছে, কে কে স্থির, সেটা হচ্ছে পি আর টি কিন্তু স্থির রাখতেছি, তখন দেখা যায় আয়তন তার মোলের সাথে সাথে চেঞ্জ হয়, মোলের সাথে সাথে মোল বাড়াইলে আয়তন বাড়বে, বুঝতেই পারতেছো, মোল বাড়লে তো অ্যামাউন্ট বাড়বে, ঠিক আছে। সো এই যে সবগুলা ইকুয়েশন যদি আমরা একজোট করি, এই সবগুলা ইকুয়েশন যদি আমরা একজোট করি তাহলে কি লেখা যায়, ঠিক আছে। সো দেখো ভি ইজ প্রপোর্শনাল টু এন, এইখানে আমি একবারে যদি আবার লিখি, আবার যদি এখানে ভালো করে দেখাই দেই, আমরা কিন্তু বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু কি বলতো দেখি, এন। এইটা যেমন ভি আবার কার উপর প্রপোর্শনাল, 1/p এর উপর কিন্তু প্রপোর্শনাল, দেখো এই যে এখান থেকে কিন্তু আসা যায়, এইটা ওর মাথায় উঠাই দাও, ওইটা নিচে নামাই দাও, ওইটা নিচে নামাই দাও, ঘটনা কিন্তু একই, ঠিক কি না, মানে পি ইজ প্রপোর্শনাল টু ভি অথবা ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, দুটাই তো সেম, দুটাই তো সেম জিনিস, ঠিক আছে। সো ভি এন এর উপর নির্ভর করে, 1/p এর উপর নির্ভর করে, আবার টি এর উপরও নির্ভর করে, আবার টি এর উপরও নির্ভর করে। তাহলে আমরা কি পাই বলতো দেখি, এখানে একটা কনস্ট্যান্ট বসাই দাও এবার, কে ইনটু এন টি ডিভাইডেড বাই কি পি, ঠিক আছে। সো পি টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে পিভি ইজ ইকুয়াল কি লেখা যায়, এন কে টি, ঠিক আছে। এই হচ্ছে তোমার আদর্শ গ্যাসের ইকুয়েশন, কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। এখানে যে কনস্ট্যান্টটা, কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে হবে না, এক্সপেরিমেন্ট করে পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হবে কিনা, অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে মানে করে আমাদের কে এর ভ্যালুটা বের করতে হবে। সো পরীক্ষা নিরীক্ষা যদি করি তাহলে এক কাজ করা যায়, কে এর ভ্যালুর ইকুয়েশন কি, কে সমান কেমন আসে, কে সমান পিভি ডিভাইডেড বাই এন ইনটু টি না, এটা আসে না।
সো এক কাজ করি, আমরা কি কি জানি আসলে, আমরা স্বাভাবিক অবস্থায় জানি, স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় টেম্পারেচার যদি 273 কেলভিন করো, মানে 200, এটা কিন্তু কেলভিন স্কেলে নিচ্ছি, 273 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেলসিয়াস এককে 0। আচ্ছা, তখন আসলে চাপ কত হয় জানো, সেটা হচ্ছে 1.01325, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, গুণন 10⁵, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। আর ভি কত হয়, ভি হচ্ছে ওই যে 22.4 লিটার বলছে। আমরা কিন্তু জানি অ্যাভোগাড্রোর একটা সূত্র আছে, অ্যাভোগাড্রো বলছে যে সব একই তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন সমান, কিন্তু তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই ভ্যালুটা হচ্ছে, অর্থাৎ 1 মোল গ্যাসের ভ্যালু হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। সো লিটার থেকে মিটার কিউবে নিয়ে আসলে 10⁶, 10⁻⁻6 এখানে গুণ করতে হয়, এত মিটার কিউব। ঠিক আছে, মানে লিটার থেকে যদি মিটার কিউবে নিয়ে আসো, লিটার থেকে মিটার কিউব, তাহলে তোমার এইটা আসে 10⁻⁻6 কি, নাকি 10⁻⁻, আচ্ছা 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 লিটার, তার মানে হচ্ছে 10⁻³ হবে মনে হয়, দেখি হিসাব করে, এটা হচ্ছে ডেসিমিটার কিউব, না না ঠিক আছে ঠিক আছে, 10⁻⁻6 মিটার কিউব। সো এই ভ্যালু সবগুলো এখানে বসাই দাও, দেখো কে এর ভ্যালু কত পাবা, তুমি এইটা পাবা 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এই যে এইটা পাবা। সো এই যে ভ্যালুটা, এটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এইটা হচ্ছে, এই যে দেখো গ্যাসের ইকুয়েশনে আমরা এইটা পাচ্ছি না, গ্যাসের ইকুয়েশনে যে এইটা আমরা পাচ্ছি, সো একে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর নামে ডাকা হয়, নাম দিল একটা। আমি তো এই ধরনের অনেক ভেরিয়েবলের সাথে পরিচিত যাদেরকে পরবর্তীতে নাম দেয়া হয়েছে, ঠিক আছে, কারণ কি ওগুলো আসলে আমাদের খুবই জরুরি আর কি। ফাহাদ বলছে সিএমএ নেওয়া লাগবে কিনা, লাগবে না। আচ্ছা আমি বলি, সিজিএস এককে যদি তুমি নাও, সিজিএস এককের জন্য আলাদা একটা হিসাব আছে, ঠিক আছে। তারপর হচ্ছে না, লিটারে রাখা যাবে না, লিটারে রাখা যাবে না লিটার, কারণ হচ্ছে আমরা তো এসআই এককের জন্য এগুলো সবকিছু লিখছি, ঠিক আছে। এখন যদি তুমি আয়তন লিটারে লেখো, তাহলে কিন্তু তোমার বাকিগুলা পি কে কিন্তু অ্যাটমে লিখতে হবে, পি পি জিনিসটাকে অ্যাটমে লিখতে হবে, ঠিক আছে, ওটাও করা যায়, এবং টি কে কেলভিনে, কোনো সমস্যা নেই। সো তখন যে কে এর ভ্যালুটা পাবা, তার মানে আমি বলি, এটা হচ্ছে যদি এসআই এককে নাও, এসআই এককে যদি নাও, তাহলে তোমার ভ্যালুটা আসবে হচ্ছে, হ্যাঁ, এসআই এককে যদি নাও, তাহলে আর তো পাচ্ছি আমরা এসআই এককে 8.314, কিন্তু সিজিএস এককে যদি তুমি সবগুলোর ভ্যালু নাও, অর্থাৎ তখন তোমার ভি বসাইতে হবে 22.4 লিটার। এটা আসলে সিজিএস একক না, এটা হচ্ছে লিটার অ্যাটম একক, এটার একটা নাম আছে, বলা হয় লিটার অ্যাটম একক, লিটার অ্যাটম একক, ঠিক আছে। এটা যদি নাও, তাহলে তুমি ভি সমান 22.4 লিটার বসাবা, পি সমান বসাবা 1 অ্যাটম, পি সমান বসাবা 1 অ্যাটম, এবং এন সমান বসাবা 1, টেম্পারেচার বসাবা 273। তাহলে দেখো তুমি এই কে এর ভ্যালু কত পাবা জানো, এখানে আমি লিখে দিই, তখন লিটার অ্যাটম এককে কে এর ভ্যালু পাওয়া যাবে 0.082 লিটার অ্যাটম পার কেলভিন, এরকম কিছু একটা পাওয়া, ঠিক আছে, হ্যাঁ লিটার অ্যাটম পার কেলভিন পার মোল, ঠিক আছে। এইটা হচ্ছে লিটার অ্যাটম এককে পাবা। আর সিজিএস এককে সবগুলো হচ্ছে তুমি সিজিএস এককে কনভার্ট করে যদি বসাও, তাহলে তুমি পেয়ে যাবে কে এর ভ্যালু, ঠিক আছে, ওটা আর্ক সেকেন্ড নামে কি জানি একটা ইয়া আছে, একক আছে, ওইটাতে পেয়ে যাবে। সো সো এখানে আলটিমেটলি আমরা যে ইয়াটা পাইলাম, যে কনস্ট্যান্টটা পাইলাম, তার নাম কিন্তু কি বলা হয়, সার্বজনীন গ্যাস ধ্রুবক। দেখো এতদূর পথ তুমি আসলা কিভাবে, কিভাবে আসলা, প্রথমে তিনটা কনস্ট্যান্ট দেখলা, তিনটা হচ্ছে স্থানাঙ্ক দেখলা, তিনটা স্থানাঙ্কের জন্য দেখো তিনটা সূত্র চলে আসছে, সাথে একটা অ্যাভোগাড্রো সূত্র। সবগুলো যদি এবার ভ্যারাই করে, সবাই যদি ভ্যারাই করে, তাহলে ইকুয়েশনটা কেমন হয়ে যায়, সবাই ভ্যারাই করলে এই ইকুয়েশনটা এই যে এরকম হয়ে যায়, মানে সবাই ভ্যারাই করলে, সবাই ভ্যারাই করলে, ঠিক আছে, ভ্যারাই করলে ইকুয়েশনটা এমন হয়ে যায়। তারপর দেখলাম এখানে একটা কনস্ট্যান্ট, এন্ড কনস্ট্যান্ট গুলোতে কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে হবে। সো জানা ভ্যালু দিয়ে আমরা বের করলাম, তাহলে এই যে এই ইকুয়েশনের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, যে কে ইজ গুলো আছে তোমার 8.314, এই যে এত জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে এসআই এককে, লিটার অ্যাটম এককে 0.082 লিটার অ্যাটম পার কেলভিন পার মোল, ঠিক আছে কি। সো এটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই কে এর নাম দেয়া হয় কি, কে এর নাম দেয়া হয় আর, বা হচ্ছে আর নামে ডাকা হয়। তার মানে রিফাইন্ড ইকুয়েশন কি দাঁড়াইলো, পিভি ইজ ইকুয়াল এন আর টি, কে এর ভ্যালু যে আর, আর এর ভ্যালু কত 8.314, সো একটা নাম দিয়ে আর কি ডাকলাম। সো এটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর কে বলা হয়। সো আমাদের একদম কারেক্টেড ইকুয়েশন হচ্ছে পিভি ইজ ইকুয়াল এনআরটি, ওই কে কে আর নামে ডাকা হয়, এই যা।
সো এবার আসতেছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। প্রমাণ তাপমাত্রা ও চাপ আমাদের এগুলো স্টাডি করতে গেলে প্রমাণ তাপমাত্রা ও চাপ লাগবে, যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড কি প্রেসার। এইটা কিন্তু প্রিভিয়াসলি কি নামে ছিল জানো? বলতে পারবা কি কেউ এটা প্রিভিয়াসলি কি নামে ছিল? এটা আসলে প্রিভিয়াসলি এনটিপি নামে ছিল। এনটিপির মানে কি? এনটিপির মানে কি বলতো? এনটিপির মানে হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে? সো হ্যাঁ, তোমরা অনেকে বিরতির কথা বলতেছো। হ্যাঁ ঠিক আছে, তোমাদের একটা বিরতি দিয়ে তারপর হচ্ছে আমরা একটু আগে, ততক্ষণে তোমরা একটু হাওয়া বাতাস খাও, একটু হচ্ছে পানি টানি খেয়ে একটু ফ্রেশ ফ্রেশ হও। ঠিক আছে? এবং এগুলো একটু মাথায় চিন্তা করার ট্রাই করো। ঠিক আছে? তোমাদের আগে তোমার হচ্ছে বিরতি দেই, ব্রেক দেই, ব্রেক দিয়ে তারপর আমরা আবার শুরু করব। সো তোমাদের ব্রেক 5 মিনিটের। এখন বাজে 5টা, কয়টা 21, 3টা 21 বাজে। গ্যাসের ইকুয়েশন গুলো একটু দেখো ভালো করে, জিনিসগুলো একটু চিন্তা করো মাথায়, প্রেশার না নিয়ে। হ্যাঁ আদিত্য, তোমার কোশ্চেনটা তো আমি দেখতে পারি নাই। আমার সাথে কথা বলতে গেলে তো তোমার এখানে আর কি চ্যাট বক্সে জানাতে হবে। মোয়াজ বলছো, মোয়াজ যেটা বলছো যে প্রপোর্শনাল সাইন উঠায় যে কনস্ট্যান্টটা বসাই, সেই কনস্ট্যান্ট বেসিক কনসেপ্টটা এরকম না যে তোমার পি বসাবা এক, এন বসাবা, এগুলো তো না। পি ভি এন এগুলো সবগুলো হচ্ছে একে অপরের সাথে রিলেটেড। গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে এগুলো সবগুলো রিলেটেড। তুমি হুটহাট একে এক বসাবা ওকে দুই বসাবা এমনটা না। এখানে একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী গ্যাস চলে, যে যখন সে 1 মোলের গ্যাস, যখন কন্ডিশন গুলা দেখো, যখন তার তাপমাত্রা এইটা, তখন তার চাপ পাওয়া যাবে এইটা, আয়তন দেখা যাবে এইটা। বুঝতে পারছো কি? তো এগুলো সবগুলা হচ্ছে একে অপরের সাথে নির্ভরশীল। তুমি দেখতেই পাচ্ছ এখানে একজন আরেকজনের সাথে নির্ভরশীল। দেখো প্রত্যেকটাতে পি ভি এর সাথে, ভি টি এর সাথে, পি টি এর সাথে, এরকম সবার সাথে সবাই নির্ভরশীল। সো তুমি জাস্ট হুটহাট করে যদি তুমি বলো যে এটাকে এক নিলাম, ওটাকে দুই নিলাম, এটাকে এক, এইভাবে জীবনে হবে না। আশা করি মুয়াজ তুমি তোমার অ্যান্সারটা পেয়ে গেছো। প্রত্যয়ই বলছে যে ক্লাস স্টার্ট হয়েছে, না ক্লাস এখনো স্টার্ট হয় নাই। পি অ্যাটম কেন বিয়োগ দেই নাই? এখানে তো এই যে বিয়োগ দিছি তো, এই দেখো পি অ্যাটম তো বিয়োগ দিছি। আদিত্য দেখো তো পি অ্যাটম বিয়োগ দিছি না? 26 পি অ্যাটম থাকে, 27 পি অ্যাটম ছিল, 26 পি অ্যাটম। হ্যাঁ ওইটাই তো করছি। আচ্ছা রাহুল যেটা বলছো, আর আসলে কোন শব্দের ইনিশিয়াল থেকে আসছে কিনা, না এটা আমার জানা নেই। এটা আমার জানা নেই যে আর শব্দটা কোত্থেকে চুজ করা হয়েছে। এটা অবশ্যই কোনো তাৎপর্য আছে। আর এখন তো অনেক অনেক কনস্ট্যান্ট হয়ে গেছে, সবার জন্য সবার নাম আছে। যেমন তোমরা জানো মহাকর্ষীয় ধ্রুবক জি, যেটাকে আমরা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলি জি। তার মানে জি লেটারটা ওর জন্য ফিক্স হয়ে গেছে। কিন্তু তুমি আরেকটু খুঁজে দেখো জি অন্য কাজেও লাগানো হয়। অন্য কোনো একটা কনস্ট্যান্টকে বোঝানোর জন্য জি ব্যবহার করা হয়। সো এগুলা বলা চলে যে পুরো অ্যালফাবেটটাই ফিল আপ হয়ে গেছে তোমার অনেকগুলো কনস্ট্যান্টে। সবার জন্য এক একটা করে কনস্ট্যান্টের নাম এক একটা করে অ্যালফাবেট দিয়ে আর কি রিপ্রেজেন্ট করা হয়েছে। তো সেই হিসেবে আর আসলে কোন শব্দের ইনিশিয়াল থেকে আসছে কিনা আমি এটা এই মুহূর্তে বলতে পারতেছি না। ফারা বলছো যদি পি ইজ প্রপোর্শনাল টু 1/v হয়, ভি ইজ প্রপোর্শনাল টু যদি টি হয়, তাহলে পি ইজ কেন প্রপোর্শনাল টু 1/t হবে না? এটা বেশ একটা ভালো কোশ্চেন, কিন্তু ঘটনা হচ্ছে যখন তুমি আলাদা আলাদা ভাবে এই এক্সপেরিমেন্ট গুলা করবা, আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট গুলো করবা, তখন দেখা যায় এই দুইটা রাশি সমানুপাতিক ভাবে টি এর সাথে সম্পর্ক স্থাপন করে। আর এখানে ভি আর পি তারা আলাদা আলাদা। দেখো যখন তুমি টি কে স্থির রাখতেছো,
কিন্তু সো এখানকার কথাটা কিন্তু এখানে তুমি পুট করতে পারো না, কারণ তাহলে এই নীতিটা আবার ভঙ্গ হবে। কি, টি তো স্থির, টি যদি স্থির হয় তাহলে এই কথাটা কেন ওখানে তুমি লিখবা? এখানে তো টি স্থির না, এখানে তো টি স্থির না। তুমি কি বুঝতে পারছো যে এই কোশ্চেনটা করছিলা যে পি যদি 1/v হয়, ভি যদি টি হয়, তাহলে পি কেন 1/t হবে না? ঘটনা হচ্ছে এই কন্ডিশন গুলো তো তোমাদের দেখতে হবে। এখানে দেখো 2 নাম্বার ইকুয়েশনটাতে দেখো, ঠিক আছে, এই যে এইখানে 2 নাম্বার ইকুয়েশনে দেখো টি কিন্তু ভ্যারাই করে, কিন্তু 1 নাম্বার ইকুয়েশনে টি স্থির। তাহলে 2 নাম্বারের কথা তুমি তো 1 নাম্বারে বসাইতে পারো না। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, ব্রেকের টাইম শেষ হয়ে গেছে। আমরা তাহলে এবার ক্লাসটা স্টার্ট করে দিই, ব্রেক শেষ হয়ে গেছে। ওকে, যেটা আমরা বলতেছিলাম এসটিপি এনটিপি, স্ট্যান্ডার্ড প্রেসার এন্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে স্ট্যান্ডার্ড এই এসটিপি তে টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন অর 0 ডিগ্রি সেলসিয়াসে যদি বলি 0 ডিগ্রি অর 0 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছো? এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপমাত্রা। এবার যদি প্রেসারের ক্ষেত্রে বলি, প্রেসার এসটিপি তে প্রেসার কত? এসটিপি তে প্রেসার হচ্ছে 1 অ্যাটম বা এটিএম দ্বারা প্রকাশ করা হয়। এইটা সমান আসলে 1.01325 ইন্টু 10⁵ এটা কিন্তু এসআই এককে। এটাকে অনেক সময় প্যাসকেল বলে, অথবা নিউটন পার মিটার স্কয়ার, অথবা নিউটন পার মিটার স্কয়ার, দুইটাই একই জিনিস। ঠিক আছে, এইটা আর হচ্ছে এই যে এইটা, ক্লিয়ার? এর দুইটা কিন্তু একই জিনিস, প্যাসকেল আর নিউটন পার মিটার স্কয়ার সেম জিনিস। অনেক সময় প্যাসকেলে লেখে, অনেক সময় নিউটন পার মিটার স্কয়ারে লেখে, দুইটা আসলে সেম জিনিস। আচ্ছা, এইটা সমান আবার কি পরিমাণ চাপের সমান? এটা আসলে তোমার পারদ স্তম্ভ দিয়ে যদি বুঝাই, সেটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের যে চাপ, 76 সেন্টিমিটার মার্কারি এই জি দিয়ে বোঝানো হয়। 76 সেন্টিমিটার পারদের যে চাপ, সেটাকে বলা হয় 1 অ্যাটম বা হচ্ছে প্রমাণ চাপ, প্রমাণ প্রেসার। এই হচ্ছে এসটিপি তে তোমার প্রেসার আর টেম্পারেচারের পরিচয়। তোমার জন্য আরেকটা পোল কোশ্চেন আছে, এই পোল কোশ্চেনটার অ্যান্সার দাও, তারপর হচ্ছে আমরা আগাবো। সার্বজনীন গ্যাস ধ্রুবক নিয়ে আরো একটু আমরা ডিপ ডাইভ করব, কোনো প্যারা নাই। ঠিক আছে, তো এটার জন্য তোমরা সবাই পার্টিসিপেট করার ট্রাই করো। এটার জন্য সময় দিচ্ছে আমি তোমার 30 সেকেন্ডের মতো এরকম। হ্যাঁ, এখন পোল যাওয়ার কথা। এখন তোমরা সবাই অবশ্যই পোলটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমরা অ্যান্সার করে ফেললো। ওকে, তাহলে পোল কোশ্চেনটা আমি অফ করে দিচ্ছি। কোশ্চেনটা সহজই ছিল। ঠিক আছে, তোমরা ম্যাক্সিমাম বলছো এটা ধ্রুবক, রাইট? তো আমরা একটু আগে দেখছি, সেটা হচ্ছে আয়তন এবং চাপের গুণফল কিন্তু অলওয়েজ কি থাকে বলো তো দেখি? সেম থাকে, যদি নির্দিষ্ট পরিমাণ আমাদের আদর্শ গ্যাসের কথা বলে। আচ্ছা, এইটা হচ্ছে কখন বলো তো আমরা এটা বলবো যে পিভি ইজ ইকুয়াল কে থাকবে? এটা কখন আমরা বলবো? আমরা বলো, এটা কখন বলবো? যদি টেম্পারেচার তোমার কি থাকবে বলো তো দেখি? যদি টেম্পারেচার স্থির থাকে, যদি টেম্পারেচার স্থির থাকে, এই কন্ডিশনে অ্যানসারটা কোনটা বলো তো দেখি? এই কন্ডিশনে অ্যানসারটা হচ্ছে এ। কিন্তু এখানে খেয়াল করে দেখো তো, তোমার টি কি স্থিরের কথা বলছে? এনে কি টি এর কোনো মেনশন আছে? বলছে কি নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের তাপমাত্রা নির্দিষ্ট হলে আয়তন ও চাপের গুণফল, এটা কিন্তু বলে নাই। তার মানে আসলে এইটা তোমরা যেটা সেন্সে দিছো সেটা হচ্ছে বয়েলের সূত্রের সেন্সে দিছো, কিন্তু আলটিমেটলি আমাদের আলটিমেট ইকুয়েশনটা কি আসছে যেখানে সবাই চেঞ্জ হতে পারে? এন আর ইনটু টি।
এই দুটো তো কনস্ট্যান্ট, যেহেতু তোমার বলছে নির্দিষ্ট পরিমাণ গ্যাস, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তো তোমার ওটা তো মোল সংখ্যা তো চেঞ্জ হবে না, নির্দিষ্ট পরিমাণ বলছে তার মানে এন নির্দিষ্ট, আর এটা তো কনস্ট্যান্ট, তার মানে দুইটা মিলে কি হয়েছে কনস্ট্যান্ট না। তার মানে এবার বলো তো গুণফলটা আসলে কিসের উপর নির্ভর করতেছে, টেম্পারেচারের উপর। টেম্পারেচার যদি স্থির থাকতো তাহলে আমরা বলতাম পিভি স্থির বা ধ্রুবক, তাহলে এখানে কি এটা বলা যাবে? সো এইখানে এইটাই ছিল টুইস্ট। তোমরা ম্যাক্সিমামে দেখো কি অ্যান্সার দিছো, তোমরা ম্যাক্সিমামে অ্যান্সার দিছো হচ্ছে ধ্রুবক। আমি দেখি কত পার্সেন্ট তোমার কারেক্ট অ্যান্সার দিছে। ওয়াও, অনেকেই দিছে 33%, প্রায় 42 এর মতো, 42 জনের মতো হচ্ছে বলছে তাপমাত্রার সমানুপাতিক, রাইট। সো এখানে তার মানে আমরা বলতে পারতেছি যে এটা হবে কি, গুণফলটা আসলে তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ পিভি ইজ প্রপোর্শনাল টু টি হবে, তাপমাত্রার সমানুপাতিক হবে। এটা তোমরা বুঝতে পারছো কিনা আমার একটু জানাই দাও তো দেখি, গ্যাঞ্জামটা কোথায় লাগছিল। আমরা জানি বয়েলের সূত্র মানে হচ্ছে টেম্পারেচার স্থির, কিন্তু এখানে তো টেম্পারেচারের কোনো মেনশন নাই, তোমরা বুঝতে পারছো কিনা? রাইট, ওকে ঠিক আছে, তাহলে আমরা আগাই। সো এই হচ্ছে এখানকার টুইস্টটা ছিল, তাছাড়া আর তেমন কোনো টুইস্টই ছিল না এখানে। আচ্ছা, সো এটা আদর্শ আদর্শ ইকুয়েশনটা থেকে আমাদের নিয়ে আসতে হবে। সো তাপমাত্রা সমানুপাতিক হবে। সো সার্বজনীন গ্যাস দ্রবকের ইকুয়েশনটা কি পাইছিলাম আমরা, কিন্তু ওই যে আর বের করার জন্য আমরা কিন্তু এইটা থেকে কিন্তু আর বের করার ট্রাই করছিলাম, যেটা তোমাদেরকে দেখাই দিছিলাম। কে কত ছিল, পিভি ডিভাইডেড বাই এন ইনটু টি। তারপর এখানে কিন্তু বলছি যে সবগুলা কিন্তু ইন্টার রিলেটেড, একজন বলছিল যে পি এক বসাই, ভি এক বসাই, অমুক এক বসাই, তমুক এক বসাই, তাহলে কে কত আছে অমুক, এগুলো কিন্তু বলা যাবে না, কারণ এগুলো পরস্পরের সাথে রিলেটেড। সো চাপ যদি হয় 1.10325 ইন্টু 10⁵, ঠিক আছে, ইন্টু ভি যদি হয় 22.4 লিটার, সো 22.4 লিটার আসে হচ্ছে 10⁻³ এত মিটার কিউব আসবে, ঠিক আছে। সো ডিভাইডেড বাই 1 মোল দাও, 1 মোল। আর কখন এটা ঘটে, যখন টেম্পারেচার হচ্ছে 273। সো এইটা দিলে তুমি পাবা 8.314 জুল পার মোল পার কেলভিন। এইটারে বলা হয় সর্বজনীন গ্যাস দ্রবক আর। তারপর কে এর ভ্যালু যদি তুমি আবার ইয়ে দিয়েও করো, তোমার লিটার অ্যাটম এককে, লিটার অ্যাটম এককে যেটা দেখাইছে এটা তো এসআই, লিটার অ্যাটম এককে করলে কত আসে, এগুলো সবগুলো লিটার বসা, পি বসাবা এক অ্যাটম, এই যে অ্যাটমে বসাইছি। ভি কত 22.4 লিটার, লিটারে বসাইছি। তারপর এন হচ্ছে 1 মোল, আর টি কত, টি হচ্ছে 273। কারণ 1 মোল গ্যাস কেন লিখছি, কারণ দেখো 1 মোলের সাথে সম্পর্কিত কে, 22.4 লিটার, ঠিক আছে। আর এই টেম্পারেচারের সাথে সম্পর্কিত কে, এই যে টি, এবং এই পি এর সাথে সম্পর্কিত এ, তার মানে এরা পরস্পরের সাথে সম্পর্কিত। তো এইভাবে এগুলো বসাইছি। তো এটা কত আসে 0.082 লিটার অ্যাটম পার মোল পার কেলভিন, ঠিক আছে, এর চেয়ে একক। তো এটাকে বলা হয় সার্বজনীন গ্যাস দ্রবক আর। তার মানে ইকুয়েশন হচ্ছে পিভি ইজ ইকুয়াল এন আর টি, ঠিক আছে। সো জার্নিটা এরকমই ছিল, আলটিমেটলি আমরা এই ইকুয়েশনটা আমরা পাইলাম। তো এখানে এবার দেখো গ্যাসের ঘনত্বের সাথে সম্পর্ক, ঘনত্বের সাথে গ্যাসের তো একটা ঘনত্ব থাকে। তো ঘনত্ব যদি হয় রো, রো যদি হয় ঘনত্ব, মনে করো যে আমাদের সিলিন্ডারে এরকম একটা সিলিন্ডারে অসংখ্য তোমার গ্যাসীয় পরমাণু আছে, এরকম গ্যাস আছে, এরকম অসংখ্য তোমার গ্যাস আছে, ঠিক আছে, গ্যাসীয় তোমার অণুগুলো আছে। তো এরা তো ছুটাছুটি করতেছে। এখন আমি যদি তাদের যে ভরটা আছে, তাদের ভর এম, আর তাদের তো একটা আয়তন আছে ভি, তার তো আয়তন একটা আছে ভি, তো আমি যদি বলি যে রো কত হবে, তুমি বলবা যে গ্যাসের ভর ডিভাইডেড বাই আয়তন, এটা মানেই তো হচ্ছে ঘনত্ব। সো এই ঘনত্বের সাথে কিভাবে আসলে আমাদের অন্যান্য রাশিগুলো কিভাবে সম্পর্কিত হয়, তো ঘনত্বের সাথে দেখো কিভাবে সম্পর্কিত হয়। এটা হচ্ছে আমরা একটু আগে ইকুয়েশনটা কি পড়লাম যে পিভি ইজ ইকুয়াল এন আর টি, এটা কি না, এটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল এন আর টি। তাহলে এখানে আগে দেখি যে পিভি ইজ ইকুয়াল এন মানে মোল সংখ্যা, মোল সংখ্যা, মোল সংখ্যা কিভাবে আমরা বের করতে পারি, মোল সংখ্যা এই যে এইভাবে কিন্তু বের করা যায়। সেটা হচ্ছে তোমার, আমি যদি গ্যাসের ভর ডিভাইডেড বাই তার পারমাণবিক ভর দেই, আণবিক ভর দেই, মানে এম ডিভাইডেড বাই বড় হাতের এম, আণবিক ভর দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, মোল সংখ্যা পাওয়া যায় না। আণবিক ভর দ্বারা যদি আমরা ভাগ করি মোল সংখ্যা মানে তো হচ্ছে যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই তার কি আণবিক ভর। তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারি এম ডিভাইডেড বাই বড় হাতের এম ইনটু কি আর ইনটু টি, ঠিক আছে। সো এখান থেকে পাওয়া যাচ্ছে পি ইজ ইকুয়াল, লেখা যায় এই স্মল এম এর নিচে কি আসলো, দেখো ভি কিন্তু পাঠাই দিলাম নিচে, ভি পাঠাই দিলাম, ঠিক আছে। আর আর টি আছে নিচে, তো হচ্ছে বড় হাতের এম তো আছেই, কোনো ঝামেলা নাই। এখন এই যে এম টু, এই এম বাই ভি, এইটা মানে কি লেখা যায়, রো লেখা যায়। তার মানে পি ইজ ইকুয়াল লেখা যায় রো আর টি
ডিভাইডেড বাই এম। তার মানে এখান থেকে আসে তোমার, এখান থেকে আসে তোমার, তোমার কি আসে রো বা পিএম ডিভাইডেড বাই আর টি। আর টি কে নিচে পাঠাই দিলাম, এইটা মানে হচ্ছে রো। ঠিক আছে, সো রো এর ইকুয়েশন আমরা পাচ্ছি, রো এর ইকুয়েশন আমরা পাচ্ছি, সুতরাং রো এর ইকুয়েশন পাচ্ছি রো ইজ ইকুয়াল পিএম ডিভাইডেড বাই আর টি, আর টি। ঠিক আছে, এইভাবে তাহলে কি রো বের করা যায়, অথবা রো থাকলে আমি অন্যান্য জিনিস বের করতে পারি। এই হচ্ছে তাদের রিলেশন আর কি। কোন রিলেশন, এই যে এইটা একটা রিলেশন বলতে পারো, এটা হচ্ছে তাদের মধ্যে রিলেশন পিএম ইজ ইকুয়াল তোমার রো আর টি, অথবা রো ইজ ইকুয়াল পিএম ডিভাইডেড বাই আর টি। এগুলো হচ্ছে কি আমাদের একটা করে ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে ঘনত্বের সাথে সম্পর্কিত, ঘনত্বের সাথে সম্পর্কিত। ঠিক আছে, সো এটা সিম্পল একটা জাস্ট ডেরাইভেশন, সেখান থেকে এইটা আসতেছে। এইটা গেল। এবার দেখো আমাদের যদি ওই সূত্রগুলো ঘনত্বের সাথে কেমন হয়ে যাবে, আমরা কিন্তু একটা সূত্র জানি, বয়েলের সূত্র কি বলতো দেখি। বয়েলের সূত্র থেকে কিন্তু এইটা আমরা পাইছি, বয়েলের সূত্র থেকে P1 V1 ইজ ইকুয়াল কি P2 V2, এটা আমরা পাইছি না? এটা কিন্তু আমরা পাইছি কখন, এটা যখন টি ফিক্স থাকে, টি ফিক্সড, এটা যখন থাকে। ঠিক আছে, সো এবার দেখো ঘনত্বের সাথে সাথে কিন্তু আমি এটা বলতে পারি ঘনত্ব সমান কি লেখা যায়, দেখো এম ডিভাইডেড বাই রো লেখা যায় কিনা, এম ডিভাইডেড বাই তার মানে রো ওয়ান লিখতে পারি। এই যে এখানে দেখো ভি মানে তো আমরা জানি ভি ইজ ইকুয়াল হচ্ছে এম ডিভাইডেড বাই রো কিনা, এই যে এই সূত্র থেকে আসা যায়, এই সূত্র থেকে ভি ইজ ইকুয়াল এম ডিভাইডেড বাই রো। তাহলে দেখো এম কিন্তু ফিক্স আছে, কারণ নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে কাজ করতেছি, এম মনে করে যে ফিক্স, মানে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে কাজ করতেছি, গ্যাসের ভর বাড়াচ্ছি না। ঠিক আছে, কিন্তু রো চেঞ্জ হতে পারে, কারণ আয়তন যে চেঞ্জ হয়, আয়তন চেঞ্জ হলে রো চেঞ্জ হবে না। আয়তন যদি বেড়ে যায় তাহলে তো ঘনত্ব কমে যাবে, তার মানে ঘনত্ব আসলে আয়তনের সাথে রিলেটেড। ঠিক আছে, ভর এখানে কি আনসেন্সড, ইজ ইকুয়াল পি টু ইন্টু এম ডিভাইডেড বাই কি লেখা যায়, রো টু লেখা যায়। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি, পি ওয়ান ডিভাইডেড বাই রো ওয়ান ইজ ইকুয়াল পি টু ডিভাইডেড বাই রো টু লেখা যায়। এই যে এম এম কাটা গেলে, এটাও একটা ইকুয়েশন, এটাও একটা হচ্ছে কি ঘনত্বের সাথে চাপের সম্পর্ক, কখন, যখন টেম্পারেচার ফিক্স। সো বয়েলের সূত্রটার কিন্তু এটাও একটা ফর্মুলা, এটাও একটা তোমার হচ্ছে ডেরাইভেশন ফর্মুলা, যে পি ওয়ান ডিভাইডেড বাই রো ওয়ান ইজ ইকুয়াল হচ্ছে পি টু ডিভাইডেড বাই রো টু। ঠিক আছে, সো অনুরূপ ভাবে ভি আমরা জানি কিন্তু ভি ইজ প্রপোর্শনাল টু টি, কোন সূত্র, চার্লসের সূত্র, চার্লসের সূত্র। এটা কিন্তু আমরা যা পড়ার পড়ে আসছি, এখন জাস্ট হচ্ছে ওই ঘনত্বের সাথে তাদের সম্পর্কগুলো কেমন আসে সেটা একটু দেখাচ্ছি। সো এখানে তার মানে আমরা লিখতে পারি ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজ ইকুয়াল কি লেখা যায়, ভি টু ডিভাইডেড বাই টি টু লেখা যায় কিনা, লেখা যায় কিনা দেখো তো এখানে। এখানে হচ্ছে আমি যদি এদের থেকে ইকুয়েশনটা ডেভেলপ করি, ভি ইজ ইকুয়াল কে টি, তাহলে এই টিটা যদি এর নিচে পাঠাই দেই, ভি বাই টি এটা অলওয়েজ ফিক্স থাকতেছে কিনা, ভি বাই টিটা ফিক্স থাকতেছে কিনা। সো প্রথমবার ভি বাই টি, পরের বারও কি ভি বাই টি, দুইটাই সেম থাকবে, এটা তো লেখা যায়। সো সেই হিসেবে ভি এর জায়গায় এবার যদি আমি রো দিয়ে রিপ্লেস করি, রো দিয়ে যদি রিপ্লেস করি তাহলে ইকুয়েশনটা আসে এইটা, এটা হচ্ছে রো ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল রো টু টি টু, এগুলো মনে রাখবা। এই যে তুমি জাস্ট রো বসায় দাও, ভি ওয়ান এর জায়গায় এম ডিভাইডেড বাই রো ওয়ান, ভি টু এর জায়গায় এম ডিভাইডেড বাই রো টু, তাহলে দেখো কি আসে, এইটা আসে না, রো ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল রো টু টি টু। ঠিক আছে, সো এখানে দেখো ঘনত্বের সাথে আমরা কয়েকটা ইকুয়েশন পাইলাম, একটা হচ্ছে আদর্শ গ্যাসের ফর্মুলাটা পাইলাম, এই যে আদর্শ গ্যাসের ফর্মুলা হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সাথে ফর্মুলা। তারপর হচ্ছে চাপের সাথে ঘনত্বের সম্পর্ক, যেটা বয়েলের থেকে আসছে, চাপ, তারপর হচ্ছে ঘনত্বের সাথে টেম্পারেচারের সম্পর্ক, যেটা তোমার চার্লস থেকে আসছে। ঠিক আছে, সো এই হচ্ছে গ্যাসের ঘনত্বের সাথে সম্পর্ক, যেগুলো হচ্ছে আমি বক্স করে দিচ্ছি। এটা গেল। তারপর আছে কি আমাদের একটা প্র্যাকটিস প্রবলেম, এই প্র্যাকটিস প্রবলেমটা একটু দেখতে হবে। কি বলছে, 18 গ্রাম হিলিয়াম গ্যাস পূর্ণ একটি বেলুনের আয়তন, বেলুনের ভিতরে গ্যাসের চাপ, গ্যাসের তাপমাত্রা, তার মানে টেম্পারেচার চাইছে না। এখানে ভালো করে খেয়াল করো তো দেখি, এটা আদর্শ গ্যাসের ইকুয়েশন যায় আগে হচ্ছে বুঝতে হবে যে কি চাইছে, চাইছে হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচার তো আমি অনেক ভাবে বের করতে পারি, চার্লসের সূত্র দিয়ে বের করতে পারি, তারপর চাপীয় সূত্র থেকেও বের করতে পারি। কিন্তু এখানে দেখো সবগুলো আসলে চেঞ্জ করতে করে দিচ্ছে, যে কোনো একটা অবস্থা দিয়ে দিছে। বলছে 18 গ্রাম হিলিয়াম গ্যাস পূর্ণ বেলুনের আয়তন দিছে এইটা, চাপ দিছে এইটা, তার মানে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে পি। আর এইখান থেকে এন বের করা যাবে কিনা, এন, এন মানে আসলে মোল সংখ্যা। তাহলে সুতরাং আমরা এন আগে বের করে নেই, আমরা জানি ইকুয়েশন হচ্ছে কি বলতো দেখি, সলিউশন লিখে দিই আগে, যে পিভি ইজ ইকুয়াল হচ্ছে এন আর টি, আমাদের টাইম মানে টি চাইছে, টি চাইছে। সো টি ইজ ইকুয়াল পিভি ডিভাইডেড বাই এন আর।
ঠিক আছে, সো এখানে ডাটাগুলো আমরা এখানে লিখে দিই। সো ভি হচ্ছে 0.1 মিটার কিউব, এটা খুবই সিম্পল, জাস্ট বসাই দিলে হয়ে যাচ্ছে। চাপ সবগুলো এসআই এককে দেয়া আছে, 1.2 ইন্টু 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, ওটা কিন্তু এসআই এককে। আচ্ছা, এন কেমনে বের করি? এন মানে তো জানি আমরা এম ডিভাইডেড বাই বড় হাতের এম, মানে আণবিক ভর। তাহলে হিলিয়াম গ্যাস, কিন্তু হিলিয়ামের এখানে ভর দিছে 18। হিলিয়ামের আণবিক ভর কত আমাকে একটু বলে দাও, হিলিয়ামের আণবিক ভর কত? 4 নাকি 8 নাকি 2? ভালো করে খেয়াল করো যে হিলিয়াম হচ্ছে এক পারমাণবিক গ্যাস, অর্থাৎ একটাই শুধুমাত্র থাকে, ওর অণুও যা পরমাণুতা সেটা হচ্ছে কি 4 গ্রাম। তাহলে 4 দিয়ে এটা ভাগ করলে কত থাকে? 4.5, 4.5 এত মোল। তার মানে দেখো সব পাইছো, এবার সবকিছু বসায় দাও। সুতরাং টাইম টি ইজ ইকুয়াল পাওয়া যাবে 1.2 ইন্টু 10⁵ গুণন ভি 0.1 ডিভাইডেড বাই এন হচ্ছে 4.5 গুণন আর কত 8.314। এগুলো কিন্তু সবগুলো এসআই এককে নিছি, এই কারণে আর এর ভ্যালুটাও কিন্তু এসআই এককে বসাইছি। আর কত 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে কত আসে টেম্পারেচার? আমাকে একটু জানাই দাও কত আসে টেম্পারেচার। টেম্পারেচার আছে, সবাই বলছো যে 320.74, রাইট। সো এটা কিসে আসবে আমাকে এটাও জানাই দিতে হবে যে এটা আসলে ডিগ্রি সেলসিয়াসে আসতেছে নাকি কেলভিনে আসতেছে। আমাকে বলো, এখনই আমি একক লিখবো না, আমরা বলো এখানে কি লিখবো, কেলভিন নাকি ডিগ্রি সেলসিয়াস? জয়ন্ত বলছো ডিগ্রি। হুম, ডিগ্রি না, কেলভিনে লিখতে হবে। কেন? কারণ আমাদের এই ইকুয়েশন গুলো সবগুলো এসআই ইউনিটের জন্য হচ্ছে ডিজাইন করা। এই ইকুয়েশনটা এসআই ইউনিটের জন্য। সো এসআই ইউনিটে তো আমরা হচ্ছে টাইম টেম্পারেচার কে হচ্ছে কেলভিন দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এটা হচ্ছে কেলভিন। সো 320.74 কেলভিন। ঠিক আছে, তোমাদের জন্য একটা ছোট্ট কুইজ, বলে দাও তো দেখি এটা সেলসিয়াস স্কেলে কত? সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস? যদি সেলসিয়াস স্কেলে বলি কত ডিগ্রি সেলসিয়াস, একটু বলে দাও তো দেখি এটা কত হয়। এটা হবে, দেখি তোমাদের আগে অ্যান্সারটা দেখি, এর অ্যান্সার কত হবে? 47.74, রাইট। 47.74, এই পাশে হচ্ছে 27। সো এটা হচ্ছে 47.74 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এত ডিগ্রি সেলসিয়াস। সো সেলসিয়াস স্কেলে এইটা, কেলভিন স্কেলে এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে কেলভিনে আসবে। তো এইটাই সহজ ম্যাথ। ঠিক আছে, সো এখানে আরেকটা প্র্যাকটিস প্রবলেম আছে যেটা চুয়েটে আসছে, এটা একটু খেয়াল করতে হবে। সো এখানে কি করছি জানো, প্রথমে মনে করি যে তোমার কাছে একটা সিলিন্ডার আছে, কোশ্চেনটা তোমরা পড়ার ট্রাই করো। প্রথমে একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, ওই সিলিন্ডার থেকে কি করলাম, এবার এরকম তোমার হচ্ছে অসংখ্য গ্যাস আছে, ঠিক আছে, ওই সিলিন্ডার থেকে একটা ভালভ দিয়ে তোমার হচ্ছে কিছু গ্যাস বের করে দিলাম, কিছু গ্যাস বের করে দিলাম। দেখো এটা কিন্তু সিলিন্ডার, সিলিন্ডারের আয়তন কি কমছে? আয়তন তো কমবে না ভাই, আয়তন কমবে না, দেখো চাপ কমছে। তুমি দেখো এখানে ডাটাগুলোর দিকে খেয়াল করো, প্রথমে ছিল আয়তন যা ওইটাই কিন্তু থাকবে, তাপমাত্রা ওইটাই থাকবে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। এই যে তাপমাত্রা স্থির, কেন চেঞ্জ হচ্ছে না? এই যে বলছে তাপমাত্রা স্থির রেখে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে প্রথমে চাপ ছিল 2.5, পরে হয়ে গেছে 1.3, মানে ইনটু 10⁵। বুঝতে পারতেছো এটা কেন হলো? কারণ এই যে কিছু অক্সিজেন বের করে নিছি। এবার হচ্ছে ব্যবহৃত অক্সিজেনের ভর চাইছে, ভর, ভর চাইছে। তাহলে আইডিয়াটা কি এখানে? তাহলে কি কি বলতো স্থির আছে? যেহেতু সিলিন্ডার, সিলিন্ডার তো আর আয়তন তো আর কমবে না, আয়তন তো ঠিকই আছে ওর সিলিন্ডারের আয়তন। তাহলে আয়তন কত বলতো দেখি? আয়তন হচ্ছে 10⁻² মিটার কিউব, এইটা। তারপর হচ্ছে টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। প্রথমে চাপ কত? প্রথমে চাপ কত? চাপ প্রথমে ছিল হচ্ছে তোমার কত, 2.5 ইন্টু 10⁵। পরে চাপ কমে হয়ে গেছে 1.3। কেন এই চাপটা কমলো? কারণ হচ্ছে অ্যামাউন্ট কমছে, অ্যামাউন্ট অবশ্যই কমছে, তার মানে গ্যাসের পরিমাণ কমছে। আচ্ছা বলো তো, যদি গ্যাসের পরিমাণ কমে তাহলে প্রথমে যদি N1 মোল থাকে পরেও কি N1 মোল থাকবে নাকি মোল কমবে? আমাকে বলো তো দেখি, মোল সংখ্যা চেঞ্জ হবে কি হবে না? পরিমাণ তোমার কমছে, তার মানে মোল সংখ্যা চেঞ্জ হবে কি হবে না? অবশ্যই চেঞ্জ হবে, মানে কমবে, ঠিক কি না? মানে বলছো হবে, হ্যাঁ রাইট, এটা হচ্ছে কমবে। তার মানে N1 থেকে N2 হবে। ঠিক আছে, সো আমি যদি প্রথমে দেখি যে প্রথমে N1 কত আছে, পরের বার যদি N2 মাপি যে কত এখন আছে, তাহলে দুইটার যদি ডিফারেন্স বের করি, সেটাই তো আমার কি হবে বলতো দেখি, কি পরিমাণ মোল বের হয়ে গেছে।
বের হয়ে যাওয়া মোল, বের হওয়া, ঠিক কিনা বলো তো? এটা বলা যাবে কিনা? এটা বলা যাবে। সো বের হয়ে যাওয়া মোল সংখ্যা আমরা বের করতে পারবো তখন। সো প্রথমে তাহলে আমরা ইকুয়েশনটা লিখি, সলিউশন। তাহলে আইডিয়াটা অবশ্যই বুঝতে পারছো যে প্রথমে কতটুক মোল আছে আর পরে কতটুক মোল হবে। সো পিভি ইকুয়াল কি লিখি আমরা? এনআরটি। তাহলে প্রথম দিকে কি ছিল? পি1, প্রথম দিকে এন1 ছিল, বাকি কিন্তু সবগুলো ঠিকঠাক আছে, ভি আর টি সব ঠিক আছে। তাহলে সুতরাং এন1 কত হবে? এন1 চট জলদি বের করো যে ভি1 পি1 ভি ডিভাইডেড বাই আর ইনটু আর ইনটু হচ্ছে টি। তাহলে পি1 কত? পি1 হচ্ছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু ভি হচ্ছে 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই আর হচ্ছে এই সবগুলো হচ্ছে এসআই এককে আছে, এইটা ইনটু হচ্ছে 273। তাহলে কত মোল আছে চট জলদি জানাইতে হবে একটু। এন1 কত মোল? এন1 হচ্ছে 1.1014, 1.1014, এক মোল বলা যাবে না, যতটা পারা যায়, যতটা পারা যায় ফ্র্যাকশন নিতে হবে। এটা আসলে কত আছে এক একজন এক একটা বলতেছে, কেউ একজন কনফার্ম করো, কেউ একজন কনফার্ম করো। হাই হাই, বিভিন্ন জনের বিভিন্নটা আসে। 1.0023 একজনের, আরেকজনের 1.1, হিউজ ডিফারেন্স কিন্তু। ও আচ্ছা, ওয়েট, তোমার টেম্পারেচার কত? টেম্পারেচার ওয়েট 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 ওয়েট, সরি 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 সরি, টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে তো 300 কেলভিন, আমি তো ভুল করছি, 300 কেলভিন। তাহলে কত আসে? 300 কেলভিন দিলে 1.0023। ওকে, তাহলে আমি এখানে কিন্তু লক করতেছি 1.0023। আইডিয়াটা বুঝতে পারছো তো, প্যারা হবে না। এবার পরের বার বলো তো ওই সেম সূত্র ইউজ করে N2 কত হবে? এবার হবে P2 ইনটু ভি ডিভাইডেড বাই কি আর ইনটু টি, না কারণ এরা তো চেঞ্জ হয় নাই, ভি চেঞ্জ হয় নাই, টি চেঞ্জ হয় নাই, এগুলো তো চেঞ্জ হয় নাই, খালি পি চেঞ্জ হয়েছে। তাহলে কত আসে? P2 হচ্ছে 1.3 ইনটু 10 টু দি পাওয়ার 5 গুণন সিলিন্ডারের আয়তন ওই 10 ইনভার্স 2 আছে, আর কত 8.314 ইনটু 300। তাহলে এবার কত আসে ওকে একটু বলে দাও তো। 0.5212, 0.52 চার ঘর পর্যন্ত নাও, তাহলে 0.5212 এত মোল। তাহলে বলো দেখি এবার কি পরিমাণ মোল বের হয়ে গেছে? বের হয়েছে কি পরিমাণ? ডেল এন ইজ ইকুয়াল, আগে ছিল হচ্ছে 1.0023, এবার আছে, এটা কিন্তু উপস্থিত, এগুলো কিন্তু উপস্থিত, এগুলো আবার ভাইবো না যে বের হয়ে যাওয়া, এটা কিন্তু উপস্থিত, এটাও কিন্তু উপস্থিত আছে, ঠিক আছে? তাহলে বের হয়ে গেছে কত? 0.5212। এই ফ্র্যাকশন সহ বিয়োগ করো, বিয়োগ করে আমাকে অ্যানসারটা বলো যে ডেল এন কত। ওই সেম অঙ্কটা এখানে লিখছি আবার। সো ডেল এন আসতেছে কত? কত আছে? 0.4810 বা 11, 0.4811। আরে ঝামেলা, হ্যাঁ 0.4810 বা 11, যাই হোক। সো এই পরিমাণ তোমার হচ্ছে বের হয়ে গেছে। আচ্ছা, এটা যদি বের হয়ে যাওয়া গ্যাসের পরিমাণ মোল সংখ্যা দাঁড়ায়, তাহলে কয় মোল বের হয়েছে? 0.4810 মোল বের হয়েছে। এত মোল ओ भाई